গল্পের নাম প্রিয়তার প্রহর। কলমে বৃষ্টি শেখ। সূচনা পর্ব। আমার আব্বু আম্মুর মাঝে যখন বিবাহ বিচ্ছেদের সূচনা ঘটে তখন আমার বয়স 16, আর আমার ছোট্ট ভাইটার বয়স 2। এত বড় একটা মেয়ে আর ছোট্ট মিষ্টি একটা ছেলে থাকতেও আমার আম্মু পরকীয়ায় জড়িয়েছিল, তারই অফিসের এক কলিগের সাথে। আব্বু বুঝে গিয়েছিল আম্মু আর তার নেই। প্রথম দিকে আব্বু আম্মুকে খুব বোঝানোর চেষ্টা করত, কিন্তু ততদিনে আম্মু ভালোবেসে ফেলেছিল ওই লোকটাকে। কোনো মতেই এ অবৈধ সম্পর্ক থেকে ফিরে আসতে চায়নি আম্মু। এজন্য আব্বু আম্মুর মাঝে বনিবনা হচ্ছিল না কোনোভাবেই। একসাথে থেকেও দূরত্ব ক্রমশ বাড়ছিল। তাই তো আব্বুও নিজের পথ বেছে নিয়ে অন্য নারীতে বিমোহিত হল। দুজন যখন দুপথে পা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করল, তখন আমি আর আমার ভাই তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ালাম। তারা না পারল আমাদের ছাড়তে, না পারল আগলে নিতে। এছাড়া সমাজের মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কি বলবে তা ভেবে এই দম্পতি তাদের নতুন জীবনে পা রাখতে পারছিল না। তাই তো এখনো তারা একসাথে বসবাস করছে, দুজনেই পরকীয়াতে নিজেদের ব্যস্ত রেখেছে। তাদের দুজনের ইচ্ছা খুব শীঘ্রই আমার বিয়ে হোক। আমার ভাইটাকে আব্বু তার নতুন স্ত্রীর কোলে দিই। হয়তো বা একসময় এ দম্পতি আলাদা হবে এবং দুদিকে ঘুরেও যাবে। কিন্তু আমার আর আমার ভাইয়ের কি হবে? সৎ মায়ের অত্যাচার কি মানতে পারবে ছেলেটা? ওর বয়স এখন 5 আর আমার 19। এতগুলো দিন ধরে একই ঘটনা ঘটে যাচ্ছে। তিক্ততা বেড়ে চলেছে প্রতিনিয়ত। শীঘ্রই বোধহয় আমরা আমাদের জীবনের বাঁকে হারিয়ে যাব। উত্থান পতন ঘটবে নিশ্চয়। উক্ত কথাটুকু ডায়েরিতে লিখে সেই পৃষ্ঠায় বুকমার্ক রেখে ডায়েরিটি বন্ধ করল প্রিয়তা। বাইরে বৃষ্টি পড়ছে। বাতাসের বেগের কারণে বৃষ্টির ছোট ছোট ফোঁটা জানালায় শব্দ করছে। জানালায় লেগে পানির কণা ছিটকে ঘরে এসে পড়ছে। প্রিয়তা মুগ্ধ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল প্রকৃতি। হারিয়ে যেতে ইচ্ছে করল মাদকতাময় পৃথিবীতে। প্রিয়তা মনে করে একবার যে পৃথিবীর সুখ অনুভব করে সে আর পৃথিবী ছাড়তে চায় না। প্রিয়তার জীবনে সুখ নেই বছর 2-3 হয়েছে। তবুও সে বাঁচতে চায় তার ভাইটার কারণে। বাড়িতে একা একা থাকে ছেলেটা। আব্বু আম্মু দুজনই যায় অফিসে, সে যায় ভার্সিটিতে। আগে বাড়ির কাজের মহিলার কাছে থাকতো আরহাম। তবে দুষ্টুমি করার কারণে বাচ্চাটার গায়ে কয়েকবার হাত তুলেছে বাড়িতে কর্মরত মহিলা। জানার পর থেকে প্রিয়তা আর আরহামকে কারো কাছে ছেড়ে দেয় না। মূলত সাহস পায় না। ভাবনার জগতে হারিয়ে থাকা রমণীর ধ্যান ভাঙল। দুজন মানবীর কর্কশ আওয়াজে কান ভো ভো করল প্রিয়তার। বিরক্তিতে মুখ থেকে শব্দ বের হল। ছুটে আরহামের কাছে গেল সে। বাচ্চাটা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। বাতাসে পাতলা চুলগুলো উড়ছে বারবার। প্রিয়তার রাগ হল খানিক। এত আওয়াজে তো ছেলেটার ঘুম ভেঙে যাবে। কোন কাণ্ডজ্ঞান নেই কারো। প্রিয়তা নিজের ঘর ছেড়ে পা বাড়াল। পাশের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে ভাবনা চিন্তা করে দরজায় টোকা দিল। মুহূর্তেই ঘরের ভেতরে থাকা পুরুষ ও মহিলার কণ্ঠের আওয়াজ থেমে গেল। নিশ্চুপ হল দুজনের কণ্ঠস্বর। প্রিয়তা নির্লিপ্ততা ভঙ্গিতে ঘরের ভিতরে ঢুকল। তির্যক চোখে নম্র কণ্ঠে বলল, বাচ্চাটা ঘুমোচ্ছে, রোজ রোজ একই কাহিনী করছো। ছেলেটা এমনিতেই খুব অশান্তিতে থাকে। তোমাদের মায়া হয় না ছেলেটার উপর? কেন এত শব্দ করছো? প্রীতিলতা ক্ষেপে উঠল মেয়ের কথায়। ভ্রু কুঁচকে ফেলল।
প্রিয়তার আগমনে যে সে বেজায় বিরক্ত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। গাম্ভীর্য বজায় রেখে বলে উঠল, ভালো না লাগলে বেরিয়ে যাও বাড়ি থেকে। থাকতে বলেছি এখানে। বয়স তো 18 পেরিয়েছে। প্রাপ্তবয়স্ক হয়েও বাবা মায়ের ইনকামে চলছ। লজ্জা করে না তোমার? আবার বড় বড় কথা বলো। প্রিয়তা হাসল। ভীষণ মজা পেল কথাটায়। কোনো মা তার মেয়েকে প্রাপ্তবয়স্ক হবার জন্য বাড়ি থেকে চলে যেতে বলে? জানা নেই প্রিয়তার। এমন ঘটনা শোনেওনি কখনো। একটু হেসে সে বলল, তোমার লজ্জা করল না এত বড় একটা মেয়ে থাকতেও অবৈধ সম্পর্কে লিপ্ত হতে? যেখানে তুমি জানোই আরহাম বা আমাকে তোমার প্রেমিক কখনোই মেনে নিবে না, আমাদের সন্তান হিসেবে স্বীকৃতি দিবে না। প্রীতিলতা আরো ক্ষেপে গেল। দাঁতে দাঁত চেপে ধরল। দ্রুত এগিয়ে এসে চুলের মুঠি ধরে ফেলল প্রিয়তার। ব্যথায় কুকড়ে উঠল প্রিয়তা। আপনা আপনি চুলে হাত গেল তার। ব্যথায় ঝিমঝিম করে উঠল মাথাটা। মস্তিষ্ক অচল হয়ে এলো। তবুও কাঁদল না সে, অভিব্যক্তি দেখাল না, মুখ দিয়ে কোনো শব্দ করল না। চোখ বড় করে তাকিয়ে রইল পাষণ্ড মায়ের দিকে। প্রীতিলতা উচ্চস্বরে বলল, পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার সাহস তোমাকে কে দিয়েছে? ঠিকমতো খেতে দিচ্ছি, শুতে দিচ্ছি, এমনকি পড়াশোনার খরচও বহন করছি। আর কত চাই? বেরিয়ে যাও বাড়ি থেকে। তোমাদের জন্যই আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে। তোমরা না থাকলে এতদিনে আমাদের মাঝে কোন সম্পর্ক থাকতো না। আর সম্পর্ক না থাকলে ঝগড়াও হতো না। আমি যা চাই তা তুমি আমায় কখনোই দিতে পারবে না। ঠিকই চলে যাব আমি। তখন চাইলেও ফেরাতে পারবে না। প্রীতিলতা ছেড়ে দিল মেয়েকে। পাশের সোফায় বসে পড়ল। আরিফ হোসাইন সবটা দেখেও চুপ রইল। তার প্রেমিকা কখনোই প্রিয়তাকে মানবে না। যদিও মহিলা অনেক বিচার বিশ্লেষণের পর আরহামকে মেনে নিয়েছে, কিন্তু প্রিয়তার একটা ব্যবস্থা না হলে কোনো কিছুই ঠিক হবে না। প্রীতিলতা আহমেদ আর আরিফ হোসেইনের বয়স অনেক হলেও শারীরিক গঠন নিয়ন্ত্রণ করে চলে দুজনেই। দুজনকেই খুব কম বয়সী লাগে। হুট করে দেখে কেউ বলতে পারবে না দুজনের এত বড় একটা মেয়ে আর ছেলে আছে। এত সৌন্দর্যের কারণেই হয়তো এ বয়সে দুজনের নতুন প্রেমে পড়ার আনন্দ উপভোগ করতে ইচ্ছে হয়েছে। প্রিয়তা নিজের ঘরে ফিরল। আলগোছে সবার আড়ালে চোখ মুছে নিল সে। ঘরের বিছানার দিকে তাকিয়ে অবাক হল খানিক। আরহাম ইতিমধ্যেই ঘুম থেকে উঠে পড়েছে। বিছানার ঠিক মাঝখানে আড়াআড়ি পা ভাঁজ করে বসে আছে সে। আপুকে দেখেই মুখে হাসি ফুটল আরহামের। প্রিয়তা এগিয়ে এসে আরহামের গালে হাত রাখল। আরহাম ভূমিষ্ঠ হয়েছিল সঠিক সময়ের আগেই। 10 মাসের বদলে 7 মাস 18 দিন রাতে জন্ম হয়েছিল ছেলেটার। দীর্ঘদিন হাসপাতালে ছিল ছেলেটা। এরপর একটু পুষ্ট হবার পর বাড়িতে আনা হয়েছিল। এজন্য 5 বছর হলেও আরহামকে দেখে মনে হয় বয়স 4 বছরের অধিক হবে না। আরহামের মায়া মায়া মুখ, চিকন নাক, বড় বড় গোলাকৃতির চোখ, ফোলা ফোলা গাল। দেখে যে কেউ বাচ্চাটাকে ভালোবেসে ফেলবে। অথচ আরহামের সবচেয়ে আপন তার পিতামাতাই তাকে সহ্য করতে পারে না। আরিফ হোসেইনের ভবিষ্যৎ স্ত্রী চায় প্রিয়তাকে বিয়ে দিয়ে দিতে। আরহামকে প্রথমে মেনে নিতে চাইতো না মহিলা। আরিফকে বলেছিল ছেলেটাকে অন্য কাউকে দিয়ে দিয়ে। কিন্তু সন্তানের মায়া একটু হলেও ছিল বলে আরিফ অনুরোধ করে আরহামকে নিজের কাছে রাখার। সব শেষে রাজি হয় সেই মহিলা। এখন বিয়ের প্রস্তুতি মনে মনে নিচ্ছে এরা। এ ঘটনায় প্রিয়তার বিয়ে নিয়ে বেশ দৌড়াদৌড়ি করছে আরিফ। প্রিয়তা যাবে কোথায়?
প্রীতিলতা কোশ্চিনকালেও তাকে নিজের নতুন সংসারে জড়াবে না। এ মুহূর্তে ভাইকে রেখে বিয়েও করবে না প্রিয়তা। প্রিয়তা অত সব ভাবল না। আলতো করে গাল টানল ভাইয়ের। মিষ্টি হেসে কাঁথা ভাঁজ করতে করতে বলল, একটু আগেই ঘুমোলে, এখনই উঠে গেলে? আরহাম পিটপিট করে তাকালো, বলল, শব্দ লাগে, ঘুম হয় না। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলল। মনটা খারাপ হলো তার। রোজ রোজ এক অশান্তি আর ভালো লাগে না। আরহাম ব্যতীত আর কারো প্রতি এখন টান অনুভব করে না প্রিয়তা। বাবা মায়ের প্রতি প্রচণ্ড রাগ হয়। দুজনের সংসারের প্রতি হেয়ালিপনা না থাকলে আজ তাদের সুখী একটা পরিবার হতো। একটা সুস্থ পরিবার পেত আরহাম। প্রিয়তা মন খারাপের দিকটা ধরতে দিল না আরহামকে। বিছানায় বসে হাত বাড়িয়ে ছেলেটাকে কোলে নিল। শব্দ করে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল। বলল, আম্মু খুব রেগে আছে, যাও তাকে আদর দিয়ে আসো। আরহাম নড়ল না। বিড়াল ছানার মতো গুটিয়ে রইল ফোনের বাহুডোরে। আরো বোধহয় আঁকড়ে ধরল প্রিয়তার বাহু। বুকে মুখ গুজে বসে রইল। আরহামকে উঠতে না দেখে আবার ও একই কথা বলল প্রিয়তা। আরহাম আতঙ্কিত কণ্ঠে মিনমিনিয়ে বলল, আম্মু বকে। যাব না, এখানেই থাকি। প্রিয়তার কপালে ভাঁজ পড়ল। আরহামও আজ বুঝতে পারছে তার মা তাকে ভালোবাসছে না। আরিফ হাসান যত দ্রুত সম্ভব প্রিয়তাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দিবে। প্রীতিলতা তার প্রেমিকার সাথে ঘর বাঁধবে। আরহাম নতুন মায়ের সাথে থাকতেই পারবে না। পড়ালেখায় প্রিয়তা যথেষ্ট মেধাবী। এইচএসসিতে একটুর জন্য গোল্ডেন মিস করেছে। জীবন নিয়ে অনেক ভাবনা তার। এখন আকস্মিক বিয়ে মানে স্বপ্নের বিসর্জন, ভাইয়ের প্রতি অত্যাচার। প্রিয়তা বুঝল এই বাড়ি ছাড়ার সময় এসেছে। বাবা মায়ের নতুন জীবনে সে কাটা হয়ে দাঁড়াচ্ছে। ও সরে গেলেই সকলের শান্তি। প্রিয়তা স্থির কণ্ঠে গাম্ভীর্য এনে আরহামের দিকে তাকিয়ে বলল, চল ভাই, আমরা দূরে কোথাও হারিয়ে যাই। যেখানে গেলে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের যন্ত্রণা আমাদের ছুঁতে পারবে না। ভাইকে জড়িয়ে ধরল প্রিয়তা। স্বভাবগতভাবে আরহাম ছেলেটা ভারী চঞ্চল। ছোট্ট ফর্সা মুখটা গরমে লাল হয়ে গিয়েছে আরহামের। নরম নরম হাতে বোনের গলা জড়িয়ে ধরল সে। প্রিয়তার কথা শুনে বাচ্চাটা কি বুঝল কে জানে। ঘাড় কাত করে হ্যাঁ বোধক মাথা নাড়ল। প্রিয়তা ছোট ভাইয়ের এই না বুঝে সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গি দেখে নরম হয়ে উঠল। তপ্ত নোনা পানি গাল বেয়ে গড়াল। জীবনের এই জটিলতা বাচ্চাটা কিভাবে সামলাবে ভাবতেই কম্পিত হল প্রিয়তার হৃদয়। ছোট্ট বাচ্চাটার গালে গাল রাখল সে। ভাইয়ের গালে শব্দ করে চুমু খেল। ছেলেটা আদুরে ভঙ্গিতে পানি মুছে দিয়ে বলল, কাঁদে না আপু, আমাদের একদিন সবাই ভালোবাসবে। প্রিয়তা হাসল। আরহামকে বিছানায় বসিয়ে ততক্ষণাৎ বালিশের নিচে রাখা ফোনটা তুলে নিল হাতে। চোখের পানি মুছে ফেলল। নির্দিষ্ট একটা নাম্বারে ফোন করল। প্রথমে ওপাশের লোকটা ফোন ধরল না। ফোন আবার ও কল করাই কেটে দিল জলদি। সাথে সাথেই কল ব্যাক করল। তা দেখে হাসল প্রিয়তা। ছেলেটা এমনই, কখনো কল ধরবে না, নিজে কল দিবে। কিরে, ফোন ধরিস না কেন? কটা বাজে জানিস? এখনো ঘুমোচ্ছিস? বলল প্রিয়তা। ওপাশে থাকা ছেলেটির নাম তন্ময়। সাদামাটা এই ছেলেটা হিন্দু ধর্মের। কলেজের দ্বিতীয় দিন থেকে তন্ময়ের সাথে বন্ধুত্ব প্রিয়তার। সরল আর সাধাসিধা এই ছেলেটি সবসময় প্রিয়তার পাশে থাকে। ছেলেটা বোধহয় ঘুমিয়েছিল। হাই তুলে ঘুম ঘুম কণ্ঠে তন্ময় বলে উঠল, সারা রাত গেম খেলেছি।
এখন সেই ঘুম পাচ্ছে। কি হয়েছে, এত সকালে কল করলি? প্রিয়তা উপলব্ধি করল তন্ময়কে সবটা বলতে উদ্যত হতে একটুও সংকোচ বোধ হচ্ছে না, বরং পুরো ঘটনা বিশ্লেষণ করতে ইচ্ছে করছে। আলতো হেসে সাবলীল নারী কণ্ঠে প্রিয়তা বলল, তুই যে বাড়ি থাকিস ওই বাড়িতে ঘর খালি আছে রে। তন্ময় বিস্মিত হল। ঘুম ঘুম ভাব কেটে গেল মুহূর্তেই। বলল, কেন রে? ঘর খালি দিয়ে তুই কি করবি? তোর বাপের তো বিরাট বড় বাড়ি। বড় বাড়ি দিয়ে কি করব? বাড়িতে তো সুখ নেই, ভালোবাসা নেই। নম্র কণ্ঠে বলল প্রিয়তা। আবার ও শ্বাস ফেলে বলল, তুই সবটাই জানিস তন্ময়। আমাকে এবার নিজের পথ নিজেকে খুঁজতে হবে। আমি এ বাড়িতে আরহামকে আর রাখব না। বাবা মায়ের এমন বিচ্ছেদ ছেলেটার ব্যক্তিজীবনে ব্যাপক প্রভাব ফেলবে। আমি আর ছোট নই, নিজের ব্যবস্থা নিজে করতে পারব। কিন্তু আরহামের একটা সুস্থ পরিবেশ দরকার। স্বাধীনভাবে বাঁচার জন্য, শেখার জন্য পরিবেশ বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ। এই অসুস্থ পরিবেশ ওকে নিঃস্ব করে দিবে। তন্ময় মনোযোগ দিয়ে অবলোকন করল প্রিয়তার কথাগুলো। মেয়েটার মানসিকভাবে ভেঙে পড়া স্বাভাবিক। আরহামকে প্রিয়তা বড্ড বেশি ভালোবাসে। সে না হয় বিয়ে করে চলে যাবে, কিন্তু আরহামের কি হবে? তন্ময় ও দুশ্চিন্তায় পড়ল। বলল, কি করতে চাইছিস? আমার জমানো কিছু টাকা আছে, সেসব নিয়ে আপাতত বাড়ি ছাড়তে চাইছি। বাকিটা পরে দেখা যাবে, বলল প্রিয়তা। আমি যে বাসায় থাকি এখানকার অনেক নিয়ম কানুন আছে। চিৎকার চেঁচামেচি করা যাবে না, রান্না করা যাবে না, ময়লা ফেলার জন্য আলাদা বিল, লাইট বেশিক্ষণ জ্বালিয়ে রাখা যাবে না, আরো কত কি। আরহামকে নিয়ে তো তুই এসব মানতে পারবি না। এছাড়া ব্যাচেলর বাড়িতে আরহামকে নিয়ে থাকা যাবে না। ব্যাচমেটদের সাথে একা থাকতে হবে। তাহলে অন্য বাসা খুঁজতে হবে। তবুও এই বাড়িতে থাকবো না আর। আমি তোর পাশে আছি প্রিয়তা, তবে বাড়ি খোঁজার সময় আমি তোর সাথে যাব না। এক একজন এক এক কথা বলবে, তাতে আমার যায় না আসলেও তোর জন্য ব্যাপারটা ক্ষতিকর। এত বড় পৃথিবীতে একা কিভাবে থাকবি তুই? একটা মেয়ের সাথে তার বন্ধু ঘর খুঁজতে গেলে সবার চোখে তা দৃষ্টিকটু দেখাবে। তাই যাওয়া উচিত হবে না। কিন্তু তোর যদি এতে কোন সমস্যা না হয় তাহলে আমি যাব। না না, তোকে আমি নিব না। বাড়ি থেকে বের হচ্ছি, তোকে জানালাম। তুই ছাড়া আর বলার মতো কে আছে আমার? শোন, কোন সমস্যায় পড়লে তৎক্ষণাৎ আমাকে জানাবি। আর্থিক কোন সাহায্য দরকার হলে বলবি। হাসল প্রিয়তা। কল কাটল। লাগেজটা গুছিয়ে নিল। পরিপাটি বড় একটা সুটকেস খুলে সেখান থেকে কিছু টাকা বের করল। আরহামকে একটা ঢিলেঢালা শার্ট আর হাঁটু অবধি প্যান্ট পরিয়ে দিল। নিজেও একটা সুতির ফ্রক গায়ে জড়িয়ে নিল। পায়ে ম্যাচিং করে পার্পেল রঙের কেস পরে নিল। পিঠে 16 ইঞ্চির একটা ব্যাগ ঝুলিয়ে রাখল। আরহাম শুধু পিটপিট করে তাকিয়ে রইল আপুর দিকে। তা দেখে মুচকি হাসল প্রিয়তা। শেষবারের মতো জিজ্ঞেস করল, তুমি আমার সাথে যাবে নাকি বাবা মায়ের সাথে এখানে থাকবে? আরহাম কিছু ভাবল না। আলতো হাতে জড়িয়ে ধরল প্রিয়তার কাঁধ। বলল, তোমার সাথে যাব। লাগেজ নিয়ে ঘর থেকে বের হতেই প্রীতিলতা আর চোখে দেখল মেয়েকে। তাচ্ছিল্যের হাসি হাসল সে। বোঝাতে চাইল তারা ছাড়া প্রিয়তার আর কোন গতি নেই। ঘুরে ফিরে এখানেই আসতে হবে প্রিয়তাকে। কিন্তু প্রিয়তা এই ভঙ্গি দেখে মোটেই দুঃখ পেল না। আরহামের দিকে চেয়ে হাসিমুখে বের হলো ঘর থেকে।
যাওয়ার আগে আরিফ হোসেনের দিকে চেয়ে বলল, আমাদের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র আব্বু। এই যুদ্ধক্ষেত্রে সবসময় সংগ্রাম করে যেতে হয়। তুমি এই যুদ্ধে হেরে গিয়েছ। আশা করি তোমার পরবর্তী জীবন তোমাকে সুখী করবে। হেরে যাওয়ার কথাটা বুঝল না আরিফ। চলে যেতেও নিষেধ করল না প্রিয়তাকে। হয়তো সেও ভাবে প্রিয়তা ঠিকই ফিরে আসবে। এত বড় ভূপৃষ্ঠের আনাচে কানাচে কোথাও টিকে থাকতে পারবে না প্রিয়তা। এতই কি সহজ জীবন? আকাশ আজ মেঘলা, মৃদু বাতাস বইছে। ক্ষণে ক্ষণে বাতাসের ঝাপটায় কেঁপে উঠছে আরহাম। নতুন এক লক্ষ্যে এগোনোর জন্য প্রতি পদে পদে সংগ্রাম করার মানসিকতা থাকতে হয়। প্রিয়তার তা থাকার কথা নয়। তবুও এক নতুন জীবনের প্রতি আগ্রহ জন্মেছে প্রিয়তার। প্রিয়তা এমন একটা বাড়ি খুঁজছে যেখানে ভাড়াটিয়ারা তাদের পরিবার নিয়ে থাকে। তবে দেখা গেল কোনো বাড়িতে ঘর ভাড়া বেশি, কোনোটায় একা একটা মেয়েকে ঘর ভাড়া দিবে না, কোনো বাড়ির পরিবেশ আবার ভালো না। প্রিয়তা সবাইকে বলেছে আরহামই তার পরিবার, কিন্তু সবাই প্রিয়তার দিকটা বুঝতে নারাজ। পরিবার অর্থাৎ মা বাবাকে নিয়ে আসতে হবে, নইলে ঘর ভাড়া দেওয়া হবে না। প্রিয়তা আরহামকে কোলে নিল। সিথি কেটে নেওয়া চুলের আগা গোলাপি রং করা, সামনের চুলগুলো ভ্রু অবধি কেটেছে প্রিয়তা। ফ্রক হাঁটু অবধি নেমে এসেছে। পিঠের ব্যাগটা ভালোমতো ধরে প্রিয়তা ফুটপাতের একটি দোকানে এসে দাঁড়াল। দোকানের সামনে ঝুলিয়ে রাখা রুটি আর কলা কিনে আরহামের হাতে দিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে রইল। ছোট হাতে রুটি ছিঁড়ে কলা দিয়ে রুটিটুকু খেয়ে ফেলল আরহাম। লাগেজে থাকা পানির বোতল বের করে খেয়ে তৃপ্তি পেল খানিক। অতঃপর কোল থেকে নেমে প্রিয়তার হাত ধরে হাঁটতে লাগল। দু ভাইবোনের হাঁটার অভ্যেস নেই। বাস থেকে সিলেটের মৌলভীবাজারে নেমে আধ ঘন্টা হাঁটতেই ক্লান্ত হয়ে গেছে দুজন। আগে মায়ের গাড়ি চড়ে অত দূরে ভার্সিটিতে যেত প্রিয়তা। এখন ভার্সিটি আরও কাছে হলো ভেবে ভালো লাগলো প্রিয়তার। ২-৩ বাড়ি ঘুরেও ঘরের ব্যবস্থা হয়নি। সন্ধে নেমে এসেছে। প্রিয়তা ঠিক করল ঘর ভাড়া বেশি চাইলেও শীঘ্রই এক বাড়িতে উঠবে তারা। কিন্তু মেঘলা আকাশ, তাতে সায় জানালো না। ঝুমঝুমিয়ে বড় বড় ফোঁটায় রাস্তা ভিজিয়ে দিল মুহূর্তেই। তাড়াহুড়ো করে আরহামকে নিয়ে এক রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো প্রিয়তা। প্রকৃতির প্রতি ভীষণ রাগ হলো তার। এখন ভিজে ভিজে বাড়ি খুঁজতে হবে নাকি? নিজের বোকামিতে নিজেই বিরক্ত হলো প্রিয়তা। আগে থেকেই ঘর ঠিক করে রাখা উচিত ছিল। হুট করে মন মতো বাড়ি পাওয়া বেশ কঠিন, এটা বোঝা উচিত ছিল। সন্ধ্যা বেলার উত্তাল বাতাস, বৃষ্টির কণার তুমুল ঝংকারে মুগ্ধ হল প্রিয়তা। ভাইকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বসে পড়ল বাইরের বেঞ্চে। প্রকৃতি উপভোগ করতে লাগল দুজন। আরহাম চোখের পলক ফেলল বারবার। একটু ঠান্ডা লাগতেই আটসাট হয়ে বোনের কোলে বসে রইল। কয়েক মুহূর্ত কাটতেই হুড়মুড় করে একটি বাইক এসে থামল রেস্টুরেন্টের সামনে। বাইকের মালিক বাইকটাকে কোনোরকমে রাস্তার পাশে রেখে রেস্টুরেন্টের বারান্দায় এসে দাঁড়াল। গায়ে তার পুলিশের ইউনিফর্ম, নেমপ্লেটে মোটা আর বাংলা মাঝারি অক্ষরে লেখা আজওয়াদ ইশতিয়াক। লম্বা আর পেটানো শরীরের পুলিশের মুখের গড়ন অমায়িক। চিকন সরু নাকে পানির কণা বিদ্যমান। প্রিয়তা দৃঢ় তীক্ষ্ণ দৃষ্টিতে নামটা আওড়াল মনে মনে। লোকটা ফোনটাকে শুকোনোর জন্য ব্যস্ত হয়ে হুট বসে পড়ল প্রিয়তার পাশে। প্যান্টের পকেটে থাকা রুমাল দিয়ে ফোন মুছল। অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে লোকটা হুঁশক জ্ঞান হারিয়েছে বলে মনে হলো প্রিয়তার। পুলিশ হয়ে অনুমতি ব্যতীত একটা মেয়ের পাশে বসে পড়ল। এটা কেমন স্বভাব? প্রিয়তা আরহামের দিকে একবার তাকিয়ে পাশে বসা সুদর্শন পুলিশের দিকে তাকালো। বলল, হেই পুলিশ ম্যান।
পাশে বসার জন্য অনুমতি চাইতে হয়। জানেন না, নারী কণ্ঠ আলাদা রকমের সুন্দর হয়। চিকন নম্র সুরে উক্ত বাক্যটি বলা মেয়েটার কথা কুহরে পৌঁছালো আজওয়াদের। ঘাড় কাত করে মেয়েটির দিকে তাকালো আজওয়াদ। ব্যক্তিগতভাবে পুলিশে কর্মরত সকলেই আজওয়াদের সাথে তেমন ভাবে কথা বলে না। আসলে হাজার কথার পরিপ্রেক্ষিতে একটা উত্তর সবার জন্য বিরক্তিকর বলেই এমনটা করে সকলে। এই মেয়ে এত অচেনা হয়েও প্রথম সাক্ষাতে পুলিশ অফিসারকে এভাবে কথা শোনাবে, এ যেন এক বিস্ময়। কথার মর্মার্থ বুঝতে পেরে আরও অবাক হল আজওয়াদ। চুলের পানি কপাল বেয়ে গড়াল তার। খানিক গম্ভীর পুরুষালী কণ্ঠে আজওয়াদ বলল, আমি আপনার গা ঘেঁষে বসিনি। অনেকটা ডিস্ট্যান্স আছে। এখানে আপনি যেমন আশ্রয়ের জন্য এসেছেন, আমিও তেমনই আশ্রয়ের জন্যই এসেছি। বারান্দার এই বেঞ্চ সবার জন্য উন্মুক্ত, তাই অনুমতি দরকার হবে বলে মনে হয়নি। থতমত খেল প্রিয়তা। লোকটার গম্ভীরতা দেখে চুপসে গেল। ঠিকই তো, এই বেঞ্চটা সবার জন্য উন্মুক্ত। এছাড়া আজওয়াদ দূরত্ব রেখেই বসেছে। পুলিশের সাথে অনেক ভেবে চিন্তে কথা বলা উচিত, নইলে বিনা অপরাধে কখন যে থানায় টেনে নিয়ে যাবে তার কোন টাইম টেবিল নেই। প্রিয়তা ওষ্ঠজোড়া চেপে ধরল, জিভ দিয়ে ওষ্ঠদ্বয় ভিজিয়ে নিল। আরহামের পাতলা চুলে বিলি কেটে অস্বস্তি নিয়ে পুলিশের উদ্দেশ্যে বলল, আমি ভেবেছিলাম আপনি অনুমতি নেবেন। পুলিশ হিসেবে কথাটুকু বলতে দিল না আজওয়াদ। বলল, পুলিশের নিয়মনীতির মাঝে এটা নেই, চেক করতে পারেন। প্রিয়তার মনে হলো লোকটার সাথে তর্কে না গিয়ে সাহায্য করার কথা বলা উচিত। সন্ধে নেমেছে অনেকক্ষণ। অন্ধকার হয়ে আছে আশপাশ। বারান্দার বালপটি আলো দিচ্ছে রাস্তায়। বৃষ্টির বেগ কমেছে, কোলাহল বাড়তে শুরু করেছে। রাস্তার লোকজন আর চোখে দেখছে প্রিয়তাকে। এলাকায় নতুন মানুষ দেখলে সবাই এভাবে তাকিয়ে থাকে বোধহয়। কথা উঠতে না পারলে লোকজন বাজে ভাববে তাকে। এ মুহূর্তে পুলিশ লোকটাকে ভরসা করাই উত্তম বলে মনে হলো প্রিয়তার। সহসা বোকা হেসে সে বলল, আসলে আমি এ এলাকায় নতুন। আশেপাশে কোন ভালো বাড়ি বা হোস্টেল আছে? আমি ভালো ঘর খুঁজে পাচ্ছি না। আপনি কি আমায় সাহায্য করবেন? আজওয়াদ ঘাড় কাত করে প্রিয়তাকে দেখল। আশপাশে নজর বুলিয়ে প্রিয়তাকে পর্যবেক্ষণ করল। খানিক বিরক্তির সহিত বলল, যে এলাকায় এসেছেন সেই এলাকা সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া প্রয়োজন ছিল আপনার। আশেপাশে হোস্টেল নেই, তবে ভালো বাড়ি পাওয়া যেতে পারে। পিনপিন নীরবতা চলল কিছুক্ষণ। পুরোপুরি বৃষ্টির ফোঁটা উধাও হলে আজওয়াদ উঠল বেঞ্চ থেকে। বাইকের চাবি আঙ্গুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে হেঁটে গেল সামনে। প্রিয়তার দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমার সাথে আসুন। প্রিয়তা লাগেজ আর আরহামকে নিয়ে উঠতে পারল না। আরহাম ঘুমিয়ে গেছে। ভারী না হওয়ার পরেও হাত পা ছেড়ে দেওয়ায় ছেলেটাকে সামলাতে কষ্ট হল প্রিয়তার। তার উপর লাগেজ টানতেই হাতে চিনচিন ব্যথা অনুভব করল। পেটে মোচড় দিয়ে উঠল। অনেকক্ষণ বসে থাকায় উঠতে গিয়ে চোখে সব অন্ধকার দেখতে পেল। মাথা কেমন ঝিমঝিম করে উঠল। আরহামকে ভালোভাবে বুকে জড়িয়ে নিল প্রিয়তা। আজওয়াদ বাইক রেখেই হেঁটে যাচ্ছে। প্রিয়তা পেছনে আসছে কিনা তা দেখার প্রয়োজন বোধ করছে না লোকটা। প্রিয়তা ডাক দিল, শুনুন। আজওয়াদ থেমে পেছনে তাকালো। কৌতূহল নিয়ে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। প্রিয়তা কোনরূপ অস্বস্তি ছাড়াই বলল, একটু লাগেজটা নিয়ে যান না। বাচ্চাটাকে নিয়ে লাগেজ টানতে হিমশিম খাচ্ছি। আজওয়াদ পিছু ফিরে প্রিয়তার সামনে এসে লাগেজ হাতে নিল। মৃদু হাওয়ায় প্রিয়তার কপালে থাকা চুলগুলো উড়ছে। শর্ট ফ্রক হওয়ায় পা উন্মুক্ত হয়ে আছে।
যে কেউ দেখলে বুঝে যাবে প্রিয়তা ধনী পরিবারের মেয়ে। পোশাক আশাক পর্যবেক্ষণ করলেই জানা যাবে প্রিয়তার আর্থিক অবস্থা ভালো, কোন উচ্চবিত্ত পরিবার থেকে এসেছে। কিন্তু নতুন এলাকায় 4-5 বছরের ছেলে নিয়ে ঘর খুঁজতে এসেছে কেন? সন্দেহ হলো আজওয়াদের। পরক্ষণেই বোধ হলো মানুষের জীবনে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসে। বিত্তশালী লোকদের কখনো কখনো হুট করে রাস্তায় নামতে হয়। এই মেয়েটার জীবনেও বোধহয় কোন জটিলতা রয়েছে। প্রিয়তা যখন নতুন বাড়িতে উঠল তখন সন্ধে 7:18। বৃষ্টি নেই বললেই চলে, তবে গাঢ় ঠান্ডা বাতাসে শীতল হয়েছে ধরণী। বাড়িটির রং হালকা গোলাপি রঙের। 3 ভবন বিশিষ্ট বাড়িটাকে বোধহয় আরো বড় করতে চায় বাড়ির মালিক। আজওয়াদ বিশাল বড় গেটটা খুলে ভিতরে প্রবেশ করল। সিঁড়ি ভেঙে 3য় ভবনে উঠল তারা। আজওয়াদ নির্দিষ্ট কক্ষে গিয়ে কলিং বেল চাপ। পর পর 2 বার বেল বাজাতেই এক অর্ধ বয়স্কা ভদ্রমহিলা দরজা খুললেন। আজওয়াদ নামক ছেলেটাকে দেখে মৃদু হাসলেন। আজওয়াদের ঠোঁটের কোণেও হাসির রেখা দেখা দিল। জুতো খুলে ভিতরে ঢুকতে ঢুকতে আজওয়াদ মহিলার উদ্দেশ্যে বলল, তুমি বলতে না ভাড়াটিয়া খুঁজতে? এই নাও ভাড়াটিয়া, যা প্রশ্ন আছে করে নাও। প্রিয়তা এগিয়ে এল। মিসেস নাবিলা প্রিয়তাকে দেখে ব্যতিব্যস্ত হলেন। দরজার কাছ থেকে সরে প্রিয়তাকে ভেতরে ঢুকতে বললেন। সোফায় বসতে দিয়ে বাড়িতে কর্মরত মহিলাকে শরবত আনতে বললেন। প্রিয়তার বিষয়টা ভালো লাগলো। বুঝতে পারল আজওয়াদ নামক পুলিশের মা হন এই মহিলা। আজওয়াদ লাগেজ রেখেই একটি ঘরে ঢুকেছে। প্রিয়তা সরাসরি বলে উঠল, বাইরে ঘর ভাড়া দেওয়ার পোস্টার দেওয়া দেখে এসেছি। মাসিক ভাড়াটা যদি বলে দিতেন। মহিলার পোশাক মার্জিত। খয়েরি রঙের তাঁতের শাড়ি পরে বসে আছে সামনে। চুলগুলো শক্ত করে খোপা করে রেখেছেন। প্রিয়তার প্রশ্নে মহিলা হাসলেন। বললেন, এত বড় বাড়িতে থাকার মানুষের অভাব। একতলা আর 2 তলায় ভাড়াটিয়ারা থাকে। আমাদের কোন কিছুর অভাব নেই, তাই ভাড়া অত বেশি নেই না আমি। কিন্তু মাসের 10 তারিখের মধ্যে ভাড়া দিয়ে দিতে হবে। এই ব্যাপারে কোন ছাড় নেই। আমি শুধু আমার ভাইকে নিয়ে এখানে থাকব। আশা করি এতে আপত্তি থাকবে না আপনার। অস্বস্তি নিয়ে কথাটা বলে উঠল প্রিয়তা। মিসেস নাবিলা সহসা বিস্মিত হলেন। খানিক গম্ভীর হলেন মুহূর্তেই। বোঝা গেল একা একটা মেয়েকে ঘর ভাড়া দিতে নারাজ তিনি। চোখমুখ কুঁচকে মিসেস নাবিলা বলে উঠলেন, তোমার মা বাবা নেই? এখানে তো ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না। আমার ভাইটাই আমার পরিবার আন্টি। আমার আব্বু আম্মু প্রবাসী। আমি ওদেশে যেতে চাই না বলেই এখানে রয়েছি। আম্মু চলে আসবে কয়েক মাস বাদেই। প্রিয়তা মিথ্যে বলতে বাধ্য হল। আরহামের দিকে তাকিয়ে রইল কয়েক পল। পরিচয় পত্র দেখে প্রিয়তাকে একটি ঘর দেখিয়ে দিলেন মিসেস নাবিলা। নাবিলার স্বামী নিজেও প্রবাসী। এক ছেলে এক মেয়ে নিয়ে এ বাড়িতে থাকেন তিনি। ছেলে আজওয়াদ আর মেয়ে নিধি তার প্রাণ। প্রিয়তাকে তেমন পছন্দ না হলেও ছেলে সাথে করে নিয়ে এসেছে বিধায় পরিবার ছাড়াও ঘর ভাড়া দিতে রাজি হয়েছেন তিনি। বেগরবাই করলে না হয় অন্য ব্যবস্থা নেওয়া যাবে। আরহাম গভীর ঘুমে। প্রিয়তা নতুন ঘরে প্রবেশ করেই আরহামকে মেঝেতে কাঁথা বিছিয়ে শুইয়ে দিল। প্রীতিলতা আর আরিফ দুজনেই ভালো আয় করত বিধায় ভীষণ সচ্ছল জীবনযাপন করত প্রিয়তা আর আরহাম। তুলোর ন্যায় নরম বিছানায় শুতে অভ্যস্ত হলেও সেই অভ্যেস পরিবর্তন করার প্রয়াস চালিয়ে যেতে হবে এখন। আরহামকে শুইয়ে দিয়ে প্রথমেই প্রিয়তা ব্যাগ থেকে তারকাটা বের করে মিসেস নাবিলার থেকে হাতুড়ি এনে দেওয়ালের 2 জায়গায় তারকাটা বিধিয়ে দিল।
অতঃপর একটা মোটা দড়ি দু তারকাটায় শক্ত করে বেঁধে নিল। লাগেজে থাকা জামাকাপড় সবগুলো গুছিয়ে দড়ির উপর রাখল, ঘরের আশপাশ ঝাড়ু দিল, পানি আর কাপড় দিয়ে ঘর ঝেড়ে মুছে নিল। এতটুকু কাজ করেতেই হাঁপিয়ে উঠল প্রিয়তা। পিঠে চিনচিন ব্যথা অনুভব করল। মেরুদণ্ড ভেঙে আসছে মনে হল। ঢকঢক করে বোতলের পানি পান করল প্রিয়তা। আরহামের মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে ঢুকরে কেঁদে উঠল। এই ছেলেটা কিভাবে এত কষ্টে থাকবে? প্রিয়তা যদি টিউশনি না পায়, কিভাবে চলবে? কি খাবে? স্মরণ হতেই দুশ্চিন্তা ঝেঁকে বসল মস্তিষ্কে। মা বাবা ছাড়া কেমন লাগবে তাদের? কেন এত কষ্ট পেতে হচ্ছে? মুঠোফোন চট জলদি হাতে তুলল প্রিয়তা। তন্ময়কে মেসেজ দিল। ইতিমধ্যে ছেলেটা 50-এরও বেশি বার কল করেছে। ফোন সাইলেন্ট করে রাখার কারণে শুনতে পায়নি রিংটোন। প্রিয়তার মনটা আরো খারাপ হলো যখন দেখল প্রীতিলতা কিংবা আরিফের কোন কল আসেনি। ফোনের পাওয়ার বাটন চেপে বালিশের নিচে ফোনটা রেখে দিল সে। অসময়ে ঘুম পেল খুব। পেটে ক্ষুধা থাকতেও অলসতার জন্য রান্না বান্না করল না প্রিয়তা। সকালে আবার টিউশনি খুঁজতে হবে ভেবেই ভারী শ্বাস ফেলল। জানালা দিয়ে শীতল বাতাস এসে গা ছুঁয়ে দিল। আরহাম কেঁপে উঠল। ছেলেটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল প্রিয়তা। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমে আচ্ছন্ন হল নিজেও। সকালে শোরগোলে ঘুম ভাঙল প্রিয়তার। তাড়াতাড়ি ঘুমিয়েছিল বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল। আরহাম ঘুমোচ্ছে এখনো। রাতে উঠে একটু কান্না করেছিল ছেলেটা। দু ভাই বোন অনেকক্ষণ জেগে ছিল রাতে। তাই আরহামকে ঘুমোতে দেখে ডাকল না প্রিয়তা। এ এলাকাটা একটু ভ্রমণ করা দরকার। যে এলাকার সদস্য হয়ে থাকতে হবে সে এলাকা চিনে রাখা প্রয়োজন। পূর্বের রুটিন মাফিক প্রিয়তার মর্নিং ওয়াক করতে ইচ্ছে হল। চুলে শক্ত করে ঝুঁটি বেঁধে জুতো পরে নিল। হাতে তন্ময়ের দেওয়া ঘড়িটাও পরে নিল। আরহামের গালে চুমু খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। সতেজ সকালে উৎফুল্ল হল প্রিয়তার মন। বাড়ির আশপাশে থাকা বিশাল মাঠটা নজর কাড়ার মতো। ফুলের ঘ্রাণে জায়গাটা সতেজ লাগছে। আরহাম উঠে যাবে ভেবে পা চালালো প্রিয়তা। এসে খাওয়ার ব্যবস্থা করতে হবে। সহসা গোলাকার এক বস্তু পায়ে লাগায় হুট করে মাঠে হাঁটু ভেঙে বসে পড়ল প্রিয়তা। ব্যথায় মুখ কুঁচকে ফেলল। মৃদু আর্তনাদ করে উঠল মুখ দিয়ে। ঝিমঝিম করে উঠল হাঁটুর খানিক নিচ অংশ। চোখ চিকচিক করে উঠল ব্যথার কারণে। প্রিয়তা পা চেপে অদূরে থাকা অনেকগুলো প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের দেখতে পেল। একজন মেয়ে আর দুজন ছেলেকে এগিয়ে আসতে দেখল তার দিকে। পাশে পড়ে থাকা গোলাকার বস্তুটি ক্রিকেট বল। ব্যথা পাওয়ার উৎস এই বলটাই। দূর থেকে যারা আসছে তারাই যে এই ঘটনা ঘটিয়েছে তা বুঝতে সমস্যা হল না প্রিয়তার। রাগে নাকের পাশ ফুলে উঠল তার। বলটা হাতে নিয়ে শক্ত করে ধরে রাখল। লোকগুলোর আসার অপেক্ষা করল খানিকক্ষণ। ওদের এগিয়ে আসতে দেখে প্রিয়তা দাঁড়িয়ে পড়ল। ভীষণ আশ্চর্য হল যখন বাড়ির মালিকের ছেলে অর্থাৎ আজওয়াদ নামক ছেলেটির হাতে ব্যাট দেখতে পেল। তখনই চেঁচিয়ে উঠল প্রিয়তা। রাগ বেড়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলে উঠল, আপনার কি খেয়ে আর কাজ নেই? আমার সাথে কি শত্রুতা? এভাবে আমায় আঘাত করলেন কেন? ইচ্ছে করে করছেন তাই না? সামনে আজওয়াদের ডান পাশে থাকা মেয়েটির চোখে গোলাকার চশমা, পরনে দামি কুর্তি, লম্বা বেনুনি বাতাসে দুলছে। মেয়েটির বা পাশেই শ্যামবর্ণের আরেকটি ছেলে। নাম না জানা ছেলেটার পাশে আজওয়াদ ব্যাট মাটিতে ঠুকে রেখে দাঁড়িয়ে আছে। গরমে ঘাম ঝরছে সবার। গায়ের কাপড় ঘামে ভেজা।
আজওয়াদ শর্ট হাতা টি শার্ট পরেছে, ট্রাউজারের নিচের অংশ গুটিয়ে নিয়েছে। সুঠাম দেহের ছেলেটির মাঝে অনুতপ্ততার রেশ নেই। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। কারো মুখে কথা না দেখে সামনের মেয়েটি চিন্তিত কণ্ঠে প্রিয়তার বাহুতে আর হাতে হাত রাখল। কোমল কণ্ঠে বলল, তোমার লাগেনি তো আপু? আমরা বুঝতে পারিনি। বেশি ব্যথা পেয়েছ? প্রিয়তা উপলব্ধি করল মেয়েটার কণ্ঠ মিষ্টি আর সুন্দর। আরও মনে হলো মেয়েটি ভীষণ ভালো। কিন্তু রাগ থাকায় শান্ত হতে পারল না প্রিয়তা। ঝাঝালো গলায় বলল, লেগেছে, খুব লেগেছে। মনে হচ্ছে পা ভেঙে গেছে। কিন্তু যে মেরেছে তার কোন ভ্রুক্ষেপ আছে? ইনি পুলিশ কিভাবে হলো বলুন তো? আজওয়াদ বোধহয় বিরক্ত হলো কথাটা শুনে। দাঁতে দাঁত চেপে নিজেকে স্থির করল। ব্যাট মাটি থেকে উঠিয়ে কাঁধে নিয়ে বলল, আমি ইচ্ছে করে আপনাকে উদ্দেশ্যে করে বলটা মারিনি। এটা নিছকই দুর্ঘটনা। চোখের মাথা খেয়েছেন নাকি? আমি যাচ্ছি দেখেও বলটা মারলেন কেন? আপনি যদি এমন করেন বাকি সাধারণ জনগণ কি করবে? আমার পায়ে যে আমি ব্যথা পেলাম এর দায় কে নিবে? প্রচণ্ড রাগান্বিত ভঙ্গিতে বলল প্রিয়তা। লিসেইন মিস, কেউ সহজে ইচ্ছে করে এভাবে ব্যাট দিয়ে বল গায়ে লাগাতে পারে না। বলটা যেইভাবে ছোড়া হয়েছিল আমি সেইভাবেই পিটিয়েছি। এত দূরে বলটা যাবে কে জানত? প্রিয়তার রাগে ওষ্ঠাদয় দাঁত দিয়ে চেপে ধরল। হাতে থাকা বলটায় চাপ প্রয়োগ করল। বলল, বেশ, আসুন আপনাকে মেরে দেখাই। দেখুন বল লাগানো যায় নাকি। চলুন ওখানে, কিভাবে বল পেটাতে হয় দেখাচ্ছি। আত্মবিশ্বাসের সাথে কথাটি বলে উঠল প্রিয়তা। নির্লিপ্ততা ভঙ্গিতে বল নিয়ে এগিয়ে গেল খেলার জায়গাটিতে। আজওয়াদের পাশে থাকা নাম না জানা ছেলেটি মুখ খুলল এবার। ব্যস্ত ভঙ্গিতে বলল, ইট ওয়াজ আ অ্যাক্সিডেন্ট। কেউ ইচ্ছে করে করেনি। উই আর রিয়েলি ভেরি সরি। প্রিয়তা থামল না। তিনটে লম্বা লাঠি তথা ক্রিকেট স্ট্যাম্পগুলোর সামনে গিয়ে আজওয়াদের কাছ থেকে ব্যাট নিয়ে খেলার জন্য দাঁড়াল। একটু ঝুঁকে ব্যাটটা মাটিতে ঠুকল। আজওয়াদের দিকে তাকিয়ে বলল, আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে গিয়ে দাঁড়ান। আর কেউ একজন বোলিং করুক। আমি আপনার কথা শুনব কেন? আমি তো বলেছি অনিচ্ছাকৃত ভাবে ঘটেছে সব। অবাক হয়ে বলে উঠল আজওয়াদ। শুনবেন না কেন? এমনিতেই বল ছুঁড়ে পা জখম করে ফেলছেন, আবার মুখ ফুটে সরিও বলেননি। এখন আবার বলছেন আমার কথা কেন শুনবেন? এক্ষুনি ওখানে গিয়ে না দাঁড়ালে আপনার থানায় গিয়ে আপনারই নামে মামলা করে আসব। চশমা চোখের মেয়েটি ফিক করে হেসে ফেলল। হাত দিয়ে আড়াল করল ঠোঁট। সকলের দৃষ্টি মেয়েটিতে নিবন্ধ হল। চশমা ঠেলে মেয়েটি প্রিয়তার দিকে চেয়ে বলল, তুমি তো দেখছি ভারী বুদ্ধিমতী। একদম ঠিক জায়গায় হাত দিয়েছ। অপর ছেলেটি গলা নামিয়ে আজওয়াদের উদ্দেশ্যে বলল, প্রহর, সরি বলে দে ভাই। কত মানুষ এখানে দেখেছিস। নিউজ পেপারে ছাপিয়ে দিবে এসব। ভুল তো তোরই, তাই না? শুধু শুধু মেয়েটাকে রাগিয়ে বলের বাড়ি খাস না। রাগাশ্রিত চোখে তাকালো আজওয়াদ। কপালের রগ ফুলে উঠল রাগে আর বিরক্তিতে। ভ্রু কুঁচকে ফেলল সে। আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করল। বলল, এই মেয়ে বল ছুঁড়ে আমাকে কাবু করতে পারবে ভেবেছিস? বলের আঘাত আমার কাছে পিঁপড়ের কামড়ের মতো লাগবে। ফোট। আবার প্রিয়তার দিকে চেয়ে বলল, আমি ইচ্ছে করে কিছু করিনি মিস। তাই সরি আমি বলবো না। যা ইচ্ছা করুন। প্রিয়তার রাগে কান্না পেল। লোকটা এত পাষণ্ড কেন? এইভাবে তার ক্ষতি করেও অনুতপ্ত হচ্ছে না। প্রিয়তা জমে গেল।
আশপাশে যারা আছে তারা সকলেই আজওয়াদের সমবয়সী। আরো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে পিছনে। সকলের চোখে বিস্ময় উপচে পড়ছে। সকলের এরূপ দৃষ্টিতে অস্বস্তি হল প্রিয়তার। কিন্তু ততক্ষণাৎ পিছন থেকে বাচ্চা কণ্ঠের ডাক শুনে রাগ মাটি হল প্রিয়তার। আরহাম ছোট ছোট পায়ে সিঁড়ি ভেঙে নিচে নেমেছে। ঘুমের রেশ নেই চোখে মুখে। ফর্সা শরীরে কালো শার্ট মানিয়েছে। বাচ্চাকে আনন্দিত দেখাচ্ছে ভীষণ। মিষ্টি আদুরে কণ্ঠে পুনরায় প্রিয়তাকে ডাকল ছেলেটা। আপু, তুমি এখানে কেন? প্রিয়তা ব্যাগটা ফেলে আরহামের কাছে এসে থামল। ফিসফিস করে আরহামের কানে কানে বলল, ঘরে যাও ভাই, আমি এক্ষুনি আসছি, এসেই সবটা বলবো। আরহাম বিনা বাক্যে স্থান ত্যাগ করল। প্রিয়তা ফিরে এলো সবার মাঝে। সবার সাথে ভাব জমাতে চাইল সে। প্রথমেই চশমা পরা মেয়েটিকে বলল, আপনার নাম কি আপু? আপনি বেশ কিউট, আমার ভালো লেগেছে। মেয়েটা মুচকি হাসল, বলল, আমি তানিয়া, তানিয়া শেখ। তুমি? প্রিয়তা, শুধু প্রিয়তা। আজওয়াদের পাশের ছেলেটার উদ্দেশ্যে বলল। আর আপনি? আমি ইহান, ইহান তালুকদার। প্রিয়তা ব্যাগটা হাতে নিল। মুচকি হেসে আজওয়াদের সামনে এসে বলল, আর আপনার নাম? আমার নাম আপনার জানা। বিরক্ত হয়েই কথাটুকু বলল আজওয়াদ। পুনরায় বলল, এখান থেকে গেলে খুশি হতাম। আপনি আমার ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট করছেন। প্রিয়তা হাসল একটু। কাল দুপুর থেকে খায়নি বলে শরীরে শক্তি নেই। তবুও ব্যাট উঠিয়ে শরীরের সর্বস্ব শক্তি দিয়ে আজওয়াদের পেশিবহুল বাহুতে প্রহার করল। বিকট শব্দ হল। মুহূর্তেই নিস্তব্ধ হল পুরো জায়গা জুড়ে। বিস্ময় মস্তিষ্ক যেন অপ্রস্তুত হল। 1-2 সেকেন্ড করে আরো কয়েক মুহূর্ত কেটে গেল। সকলের অবাক দৃষ্টিতে তটস্থ হল প্রিয়তা। কালবিলম্ব না করে ব্যাট ফেলে পিছু ফিরে ছুট লাগাল। প্রিয়তার স্থান ত্যাগ করা দেখে সকলের হুঁশ ফিরল। পেছনে থাকা সকলেই ছুটে এলো আজওয়াদের কাছে। কতকজন প্রিয়তাকে ধরার জন্য উদ্যত হতেই তানিয়া ওদের থামিয়ে দিল। হাতের ইশারায় সকলকে শান্ত হতে বলল। প্রিয়তার হাসি পেল। ছুটতে ছুটতে খুব গর্বের সাথে হাসি মুখে বলল, আমার সাথে লাগতে আসবেন না পুলিশম্যান। আমাকে আঘাত করলে আক্রমণকারীকেও আঘাত পেতে হবে। হুট করে এমন এক ঘটনা ঘটবে ভাবেনি কেউই। অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল আজওয়াদ। ওষ্ঠাধর কিঞ্চিত ফাঁক করে তাচ্ছিল্যের হাসি হাসল। বাহুতে হাত দিয়ে বলল, আশ্চর্য মেয়ে মানুষ, মনে হচ্ছে মশা কামড়েছে। মেয়েটা নিশ্চিত বোকা। প্রহার করার জন্য শক্তি, বুদ্ধি দুটোই থাকতে হয়। পালিয়ে গিয়ে যুদ্ধ জয় করা কিংবা বিজয়ী হওয়া যায় না। ইহান ভ্রুকুচকে প্রিয়তার অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করেছে এতক্ষণ। মেয়েটাকে স্বাভাবিক লাগছে না মোটেই। পুলিশ জেনেও প্রহরকে আঘাত করার সাহস কিভাবে পেল ভেবেই গা শিরশির করছে তার। আজওয়াদ ইশতিয়াক প্রহরকে কোনো মেয়ে এভাবে প্রহার করতে পারে? এত অবিশ্বাস্য। মেয়েটার ভয় নেই, কি হতে পারে জানা নেই। প্রহরকে বিস্ময় নিয়ে সে বলল, মেয়েটা অদ্ভুত, আমার সন্দেহ হচ্ছে। গতকাল যার কথা বলেছিলি এটা তো সেই মেয়ে। এগিয়ে এলো তানিয়া। চুলগুলোকে পিছনে ঠেলে একটু হেসে বলল, ডোন্ট ওয়ারি স্যার, মেয়েটা এখন থেকে আমাদের নজরবন্দি। ওর ঘড়িতে আমি জিপিএস ট্র্যাকিং ডিভাইস সেট করে দিয়েছি। স্যাটেলাইটের মাধ্যমে আমরা ওর গতিবিধি, কথোপকথন শুনতে পারব। মেয়েটা কোন ক্রাইমের সাথে অ্যাড থাকলে আমাদের ধরতে খুব একটা অসুবিধা হবে না। উক্ত কথার পরিপ্রেক্ষিতে শুধু মুচকি হাসল প্রহর।
আজ ছুটির দিনে সব বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানোর জন্য ক্রিকেট খেলাটাকে বেছে নিয়েছিল। প্রিয়তা নামের মেয়েটা সব গোলমাল করে দিল। সন্দেহ তারও হয়েছিল প্রথমবার প্রিয়তাকে দেখে। এখন তানিয়ার পদক্ষেপটা ভালো লেগেছে কিছুটা। ইহানেরও ভালো লেগেছে বিষয়টা। পুলিশে কর্মরত তানিয়া মেয়েটা কাজের প্রতি ভীষণ দায়িত্বশীল। দিনের প্রায় 16 ঘন্টাই প্রহর আর ইহানের মতো নিজেকে কাজে ব্যস্ত রাখে। ইহান নিজেও তানিয়ার কাজে খুশি হল, কিন্তু তা প্রকাশ না করে ভিন্ন ভঙ্গিতে রাগান্বিত স্বরে বলল, তানিয়া, ইউ আর টু মাচ। রিস্ক নিয়ে এটা করতে গেলে কেন? মেয়েটা যদি বুঝে যেত, ব্লান্ডার হতো জানো না। না বলে কেন কিছু করতে যাও? খানিক কেঁপে উঠল তানিয়া। চশমা ঠেলে ঠিক করে নিল নিজেকে। প্রহর স্যার আর ইহান স্যার দুজনকেই প্রচণ্ড সম্মান করে তানিয়া। দুজনেই তার উপরের পদে রয়েছে। প্রহরের চেয়ে ইহানকে বেশি ভয় হয় তার। প্রহর তবুও হাসে, ইহান তো সর্বক্ষণ বকতে থাকে। গম্ভীর প্রকৃতির দুটো মানুষ তানিয়ার চিন্তাভাবনার সম্পূর্ণ বিপরীত বলেই বোধ হয় এত সংকোচ। ইহানের কথা শুনে আঘাত পেল তানিয়া। প্রশংসা করতে এত কিপটামি করার প্রয়োজন কি? সমস্যা কোথায় লোকটার? খোলা বিশাল তৃণভূমি, গাছের পাতায় রোদ খেলা করছে, গাছ থেকে ফুল ঝরে মাটিতে অবস্থান করছে। কোলাহল বাড়ছে ক্রমশ। পাখির কিচিরমিচির শব্দে পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছে। আশেপাশে তরুণ তরুণীরা মেলা বসেছে যেন। প্রায় মানুষের পিঠে কলেজ ব্যাগ। ক্যান্টিনের আশপাশে ভাজা পোড়ার গন্ধ বিদ্যমান। সেখানেও ভিড় করেছে শিক্ষার্থীরা। প্রিয়তার দিকে অজস্র প্রশ্ন ছুড়ে উত্তরের আশায় অপলক চোখে তাকিয়ে আছে তন্ময়। ছেলেটার শার্টের হাতা দিয়ে কবজি অবধি ঢাকা। সাদা রঙের শার্টটার সব বোতাম পরিপাটি করে লাগানো। ৭১-এর যুদ্ধ শুরু হলেও এই পরিচ্ছন্নতা কেউ বদলাতে পারবে না বলে মনে হয় প্রিয়তার। প্রিয়তার একদিনের অ্যাডভেঞ্চার সম্পর্কে জানতে আগ্রহী তন্ময়। প্রিয়তাকে আজ ভার্সিটিতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে। তন্ময় শতাধিক প্রশ্ন করেছে প্রিয়তাকে। সব প্রশ্ন শুনে খানিক দম ফেলে হাস্যোজ্জ্বল মুখে প্রিয়তা বলে, ও বাড়ি থেকে বেরিয়ে এসেছি 24 ঘন্টা পেরিয়ে গেছে। এখনো আব্বু কিংবা আম্মু কল করেনি। বুঝতে পারছিস তন্ময়, উনারা কত রিল্যাক্সড। তন্ময় মাথা নিচু করে ফেলল। জগতের নিয়মনীতি তার অদ্ভুত লাগে। প্রিয়তার বিষয়টা আরও অদ্ভুত। প্রিয়তার মা প্রীতিলতা স্বামী থাকতেও একজনকে ভালোবাসে। এই পরকীয়া ধরে ফেলার পর আরিফ হোসাইন নিজেও বিদেশি একটা মহিলার সাথে সম্পর্কে জড়িয়েছে। প্রিয়তার বাবা মা দুজনেই সরকারি কর্মকর্তা। শিক্ষিত মানুষের এমন মূর্খের মতো আচরণ মানা যায়? কাকে বেশি দোষ দেওয়া উচিত এ নিয়েও প্রিয়তা মেয়েটা দ্বিধায় আছে। আরহামের একটা পরিবার দরকার ছিল, কিন্তু তা কি ছেলেটা পেয়েছে? শুধুমাত্র বাবার করুণাটুকুই ভাগ্যে জুটেছে ছেলেটার। গতকাল বিকেলে এখানকার এক বাজারে গিয়েছিল তন্ময় আর প্রিয়তা। টুকটাক জিনিসপত্র কিনেছে রান্নাবান্নার জন্য। তন্ময়ের মেসে একটা ছেলে থাকে। পড়াশোনার পাশাপাশি ছেলেটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। ছেলেটার দেওয়া লিস্ট অনুযায়ী বাজার করে এনেছে। সকালে আরহামের জন্য পরোটা আর ডিম ভেজে এসেছে প্রিয়তা। ছেলেটা একা একা কি করছে কে জানে। তন্ময় ব্যাগ থেকে কিটক্যাট বের করে প্রিয়তার হাতে দিল। বলল, আরহামকে রেখে এলি? থাকতে পারবে একা একা? কোন বাড়িতে উঠেছিস বললিও না। বললাম নিয়ে যেতে ও বাড়িতে, তাও গেলি না। নিব না কেন? সময় হলে ঠিকই নিব। ধৈর্য ধর, আগে সবটা গুছিয়ে নিই। তন্ময় বলে উঠল, আমি তোর আর আরহামের সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে চাই।
তোর সুখ আমার সাথে ভাগাভাগি করবি তো? কম্পিউটারের কিবোর্ডের খটখট আওয়াজে কান দুটো ঝাঁঝিয়ে যাচ্ছে তানিয়ার। সামনে থাকা বড় ডেস্কের চেয়ারে বসে আছে প্রহর। ফোনে কাউকে কিছু বলে যাচ্ছে অনবরত। তার পাশে ইহান ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়িয়ে কিছু খুঁজছে। তানিয়ার আশেপাশে আবার 30-এর অধিক পুলিশ ফোর্স বসে আছে। সকলেই মনোযোগী চোখে তাকিয়ে আছে সামনে। এ নিয়ে 3বার বর্ষর হাই তুলল তানিয়া। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরছে, অথচ সময় যেন যাচ্ছেই না। 2 ঘন্টা ধরে একই জায়গায় বসে থাকতে থাকতে বোর হচ্ছে সকলে। কেবল ইহান আর প্রহর নির্বিকার। একজন ল্যাপটপে তথ্য বের করছে, আরেকজন নিজের মাথায় ঘুরে বেড়ানো রহস্যগুলোকে সকলের সামনে উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছে। ভোরের আলো কেবল কেটেছে। পাখির ডানা ঝাপটানোর শব্দ আসছে। থাই গ্লাসের দিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য অনুধাবন করা যায়। কিন্তু সেসবে মন দিতে পারছে না তানিয়া। পুলিশ হওয়ার দরুন কল্পনাগুলোকে কল্পনায় আটকে রাখতে হচ্ছে। প্রহর আর ইহানের টিমে আছে বলে ঘুমটুম বাদ দিয়েছে অনেক আগেই। এত দায়িত্ববান পুলিশ অফিসারদের পাওয়া যায় না শহরে। এই দায়িত্বের কষাঘাতে কত বসন্ত পেরিয়ে গেল তানিয়ার। এ আফসোস কি যাবে কখনো? আবার মুখে হাত দিয়ে হাই তুলল তানিয়া। ঘুম কাটাতে বাকি সবার মতো কফিতে চুমুক দেওয়ার সময় ইহানের দিকে তাকাতেই চোখে চোখ পড়ল দুজনের। ইহান তানিয়ার দিকেই তাকিয়েছিল। সামনে তাকাতেই ইহানের চোখে চোখ আটকে গেল তানিয়ার। মুহূর্তেই অপ্রস্তুত হয়ে চোখ নামাল তানিয়া। গা শিরশির করে উঠল। কিবোর্ড হাত দিয়ে চেপে অস্বস্তি কমাতে চাইল, এদিক ওদিক থাকিয়ে নিজের চঞ্চলতা কমাতে চাইল। ইহানের তীক্ষ্ণ দৃষ্টি তখনও তানিয়াতে নিবন্ধ। তানিয়ার এহেন হাই তোলায় বিরক্ত হল বোধহয়। কণ্ঠে দৃঢ়তা এনে ডাকল, তানিয়া। তানিয়া চমকে তাকাল। আচানক এমন ডাকে ধরফরিয়ে উঠে দাঁড়াল। কম্পিত হাতে টেবিলে কফিটা রাখতে গিয়ে গরম কফির ফোঁটা ছিটকে হাতে এসে পড়ল। জলে উঠল হাতের মুঠো। দাঁতে দাঁত চেপে ব্যথা লুকানোর চেষ্টা করল। বক্ষজুড়ে অজানা ভয় ছেয়ে গেল। কণ্ঠে জোরতা নিয়ে বলল, জি জি স্যার, বলুন। এটা ঘুমোনোর জায়গা নয়। ঘুম পেলে বাড়ি যাও। কাজের হেরফের হওয়া আমার পছন্দ নয়। ইহানের এহেন বাক্যে তানিয়ার মনটা বিষাদে ছেয়ে গেল। নম্র কণ্ঠ অগোছালো হয়ে আসল। শুকিয়ে এলো বক্ষদেশ। অপমানিত হল খানিক। সকলের সামনে এমন উক্তি শুনে চোখ ফেটে পানি বের হতে চাইল। তানিয়া মোটেই দুর্বল নয়। বর্ষর খুনিদের সামনে গিয়ে দাঁড়িয়েছে বিনা দ্বিধায়। মৃত্যুর ভয় কখনোই কাবু করতে পারেনি তাকে। এত সব তানিয়া শিখেছে প্রহর আর ইহানের থেকে। বলতে জোরতা নেই, প্রহর আর ইহান দুজনেই ব্যক্তিত্বসম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী। তারা কত শত মামলা ডিসমিস করেছে তা জানা নেই তানিয়ার। ইহানের কথা শেষে আগের ন্যায় বসে পড়ল চেয়ারে। অভিমান কেটে গেল একটু পরই। ইহান বা প্রহর কেউই কাজে গাফিলতি পছন্দ করে না। এমন বকা অহরহ খেতে হয় তাকে। তবুও নারীর নরম সত্তা মাঝে মাঝে অভিমানে বুঁদ হয়ে থাকে। কেউ বোঝে না সেই অভিমান, জানতেও চায় না। আরহাম বাড়ি যাবে বলে কান্না করছে। বিষয়টা স্বাভাবিক হলেও প্রিয়তার মেজাজ খারাপ হবার উপক্রম। ও বাড়ি থেকে চলে আসার পর কেউ একটা কল দিয়ে জিজ্ঞেস করেনি তারা কেমন আছে, কি খাচ্ছে। অথচ বাবা মায়ের জন্য কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে আরহামের। এতই যখন ওদের জন্য মায়া, তখন প্রিয়তার সাথে এলো কেন? প্রিয়তা বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে গেছে ভাত বসাল। ঠান্ডা ভাত খাওয়ার অভ্যেস নেই আরহামের। তাই সকালে অল্প রান্না করছিল। প্রিয়তার কিছু বানাতে আলসেমি লাগছে। ওই বাড়িতে কাজের লোক ছিল। কোন কাজই নিজে থেকে করতে হয়নি।
বাবা মা বাড়ি ফিরে যে যার মতো ঘরে চলে যেত বলে মন খারাপ করে দু ভাইবোন ঘরেই বসে থাকত। এখন বাইরে বেরিয়ে টিউশনি খুঁজতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, কত শত চিন্তা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। জীবনের বাঁক এভাবে ঘুরে যাবে কখনো ভাবেনি প্রিয়তা। পরিস্থিতি বিবেচনা করে মুহূর্তেই রাগ গলে গেল তার। মন খারাপের বার্তা এলো, গাল বেয়ে অঝরে পানি গড়াল। আরহাম তার মায়ের ভালোবাসা পাচ্ছে না, বাবার করুণার পাত্র হয়ে রয়েছে। এই ছেলেটার তো এমন জীবন পাওয়ার কথা ছিল না। আদরে আদরে বেড়ে ওঠার কথা ছিল ছেলেটার। প্রিয়তা হাঁটু গেড়ে বসে রইল রান্নাঘরে। সময় চলে যাচ্ছে তরতর করে। এভাবে মুখ গুজে বসে থাকলে চলবে না। হাতের উল্টোপিঠ দিয়ে গাল মুছে হাসিমুখে আরহামের কাছে এলো প্রিয়তা। কোলে নিল ছেলেটাকে, চুমু খেয়ে ভরিয়ে দিল ভাইয়ের ললাট। বলল, আম্মু তো ফোন দেয়নি ভাই, ওখানে গেলে তোমাকে ভালোভাবে থাকতে দেবে না। আমি তো আছি তোমার কাছে, ভয় পেও না। আরহাম পিটপিট করে চোখের পাতা কয়েকবার এক করল। নাক টেনে চোখ মুছল। বলল, তুমি থাকো না, আমার ভাল লাগে না একা। কোনো মানুষ নেই এখানে, আমি টিউশনি পেলে তোমাকে সাথে করে নিয়ে যাব। ওখানে মানুষ থাকতে পারে, তুমি আমার সাথে থাকবে যতটা সময় আমি বাইরে থাকি। আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে আপু, ভাত খাবো না, তরকারি মজা লাগে না। চিন্তায় পড়ল প্রিয়তা। ভার্সিটি থেকে তাড়াতাড়ি ফিরেছে সে। পেঁয়াজ মরিচ ছাড়া ডিম ভেজেছিল, তাতে লবণ হয়নি ভালো মতো। এক জায়গায় লবণ বেশি হয়েছে, আরেক জায়গায় লবণ হয়নি। এখন তো ঘরে নুডলস নেই, দোকানে গিয়ে আনতে হবে। এরপর আবার রান্না করার ও ধকল আছে। তবুও ভাইয়ের ইচ্ছেকে প্রাধান্য দিল প্রিয়তা। মাথায় ওড়না চেপে বেরিয়ে আসল বাইরে। দোকান থেকে নুডলস কিনল ভাইয়ের জন্য। অতপর আধ ঘন্টা ধরে রান্না করে নুডলসের বাটি আরহামের সামনে দিল। খেতে গিয়ে কত শত গল্প করল তারা। ফোনে কার্টুন দেখে বাকি সময়টুকু কাটালো। টিউশনির একটা ব্যবস্থা না করতে পারলে হচ্ছে না। আরহামের শখ আহ্লাদ পূরণ করতে হবে। এমনকি আরহামকে পোড়ানোর দায়িত্ব এখন প্রিয়তার। বাজারে কোনো কিছুতে হাত দেওয়াই যায় না, সব সবজির ব্যাপক দাম। জমানো টাকা দিয়ে কতদিন চলবে? সকলের মনে অনেক প্রশ্ন। প্রহর স্যার কেন এখন ডেকে এনেছেন, জানতে আগ্রহী সবাই। তানিয়ার নত মুখে অভিমান। কফির ফোঁটায় হাত জ্বলছে, লালচে একটা ভাব দেখা দিচ্ছে হাতে। এক্ষুনি মেডিসিন না নিলেই নয়, কিন্তু এমন গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে উঠে যাওয়া যায় না। আবার বসে থাকতেও অসহ্য যন্ত্রণা হচ্ছে। কি করবে ভেবে না পেয়ে একজনকে ডেকে বরফ আনতে বলল। এ অফিসের বাইরেই একটা দোকান আছে, বরফ থাকবে হয়তো। প্রহরের সব কাজ শেষ হলো, আর তখনই পিছনের 64 ইঞ্চির এলইডি টিভি অন হলো। সব পুলিশ অফিসার নড়েচড়ে বসল, সব মনোযোগ ঢেলে দিল প্রহরের কথায়। প্রহর রিমোট চেপে একটি ছবি বের করল। হাস্যোজ্জ্বল চেহারার এক মহিলার ছবি ভেসে উঠল টিভিতে। সকলে আগ্রহী চোখে চেয়ে রইল। প্রহর বলতে শুরু করল, আসসালামু আলাইকুম। আমার কথা মেনে এত সকালে এখানে উপস্থিত হওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আমি কিছু কথা বলবো, সকলেই মন দিয়ে শুনবে। মাথায় সেট করে নিবে সব, দ্বিতীয়বার যেন কথা রিপিট করতে না হয়। পেছনে টিভির স্ক্রিনে যিনি আছেন তিনি ইতিশা নাইমা। শি ইজ আ বিগ রাইটার ইন সিলেট, মেবি উই অল নো হার। একসময় ইতিশা ম্যাম সাংবাদিক ছিলেন। সিলেট দৈনিক সংবাদ এর একসময় পরিচিত মুখ ছিলেন। লেখালেখিটাকে পেশা হিসেবে নেবেন বলে তিনি সাংবাদিকতা ছেড়ে দিয়েছিলেন।
সাংবাদিকতা এখন আর উনার পেশা নয়। ইতিশা নাইমার একমাত্র ছেলে ইব্রাহিমের নিখোঁজের ঘটনা ইতিমধ্যেই শহরে ছড়িয়ে গিয়েছে। আমরা সকলেই এ কেসটা সম্পর্কে জানি। তিনি তার জীবনের তিক্ত ঘটনা বইয়ের পাতায় ছাপানোর সময় একটি পৃষ্ঠায় লিখেছিলেন, তার ছেলে ইব্রাহিম বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। ছেলেটা মানসিক ভারসাম্যহীন। আর এখন সেই ছেলেটাকেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না 1 সপ্তাহ ধরে। প্রহর রিমোট চেপে ছবি বদলে ফেলল। একটা ছেলের ছবি ভেসে উঠল স্ক্রিনে। আবার বলতে শুরু করল, এখন তোমরা টিভিতে যেই ছেলেটিকে দেখছো এই সেই ইব্রাহিম। গত কয়েকদিন ধরে সে নিখোঁজ। যেহেতু ছেলেটা সুস্থ নয় তাই সকলের মতামত ইব্রাহিম হারিয়ে গেছে। এর পেছনে কারো কোন ষড়যন্ত্র নেই। ইতিশা ম্যাম নিজে ঘটনাটি ঘটার পরদিন সাক্ষাৎকারে বলেছিলেন ইব্রাহিমের হারিয়ে যাওয়ার বিষয়টা অসম্ভব। 10 বছরের ছেলেটা নিজ হাতে খেতে পারে না, হাত পা প্রায় অকেজো। একা কোথাও যেতে পারে না ইব্রাহিম। মায়ের সব কথাই শোনে। হারাবার মতো ছেলে ইব্রাহিম নয়। উক্ত কথার পরিপ্রেক্ষিতে সকলেই নিশ্চিত হয়েছিল ইব্রাহিমের নিখোঁজ হবার পেছনে কোন হাত আছে। ইব্রাহিমের নিখোঁজের পর পুলিশ ফোর্স বিষয়টা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। এই নিখোঁজ সংবাদের 2 দিন পর আরেকটা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিখোঁজ। এর পরের দিন আরও একটি, এর পরের দিন আরও একটি। এভাবে গুনে গুনে 6 জন বাচ্চা নিখোঁজ হয়েছে গত 1 সপ্তাহে। আর এরা প্রত্যেকেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। কিছু মানুষের ধারণা এটা ছেলে ধরা কেস। এই ধরনের বাচ্চাদের কিডন্যাপ করে কিডন্যাপাররা বাচ্চাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে ব্যবসা করছে। এ কথা জানার পর ইতিশা ম্যাম বলেছেন ইব্রাহিমের সাথে হয়তো এমন কিছুই হয়েছে। কিন্তু তোমরা জানো কি এটা সম্পূর্ণ মিথ্যে। এর পেছনেও জঘন্যতম সত্য রয়েছে। গতকাল ইতিশা ম্যাম যখন বাড়ির বাইরে ছিলেন তখন আমি আর ইহান বেলকনির পাইপ বেয়ে লুকিয়ে ম্যামের বাড়িতে গিয়েছিলাম। ম্যামের বাড়ি আমরা সার্চ করেছি। সন্দেহজনক কিছু না পেয়ে ফিরে আসার পথে একটা ডায়েরি নজরে আসে ইহানের। ডায়েরি ঘেঁটে আমরা কিছু তথ্য পেয়েছি। ডায়েরির মাঝ পৃষ্ঠায় শহরের নামকরা ফুড অ্যান্ড কোল্ড কোম্পানির ওনার জাফর আলীর ছবি পেয়েছি। আর ছবিটিতে লাল সাইন পেন দিয়ে ক্রস চিহ্ন দেওয়া ছিল। ছবিটির নিচে গোটা অক্ষরে লেখা ছিল মুখোশ উন্মোচন। কিন্তু এটুকু তথ্যে আমরা কিছুই বুঝিনি, কোন কিছুই জানতে পারিনি। তাই ফুড অ্যান্ড কোল্ড কোম্পানির এক কর্মচারীকে আমরা আটক করি। কয়েক ঘা দেওয়ার পর মুখ খুলেছে ছেলেটা। জাফর আলী নিজের কোম্পানিকে আরও উঁচু স্থানে নিতে কাস্টমার বাড়াতে খাদ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। কেক বিস্কিটে হাইড্রোস নামক কেমিক্যাল ব্যবহার করে খাবারকে আকর্ষণীয় ও সুস্বাদু করেন। খাদ্যে অধিক পরিমাণে হাইড্রোস ব্যবহার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এ কথা জেনেও এমন কাজ করেন। এই বিষয়ে কোনোভাবে অবগত হন ইতিশা ম্যাম। কোম্পানির সব দুর্নীতির তথ্য নিয়ে নিজের বই লিখতে চেয়েছিলেন ম্যাম। তাই এর শাস্তিস্বরূপ ম্যামের ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। থমথমে পরিবেশ বিরাজমান হল। সকলের চোখে মুখে পুরো ঘটনা জানার আগ্রহ। এত কিছু প্রহর বের করেছে কোন পুলিশকে না জানিয়েই। একজন জিজ্ঞেস করল, স্যার, যদি ম্যামকে শাস্তি দেওয়ার জন্য ইব্রাহিমকে কিডন্যাপ করা হয় তাহলে বাকি বাচ্চারা কেন নিখোঁজ হচ্ছে? ইতিশা ম্যাম ফেমাস রাইটার। তার ছেলে নিখোঁজ এটা সবার কাছে একটি বিশেষ ঘটনা। এ নিয়ে তদন্ত করার জন্য উপরমহল থেকে চাপ দেওয়া হয়। জাফর আলী বুঝে গিয়েছে কেসটা নিয়ে অফিসাররা অনেক দূর যাবে। তাই নিজে যেন কোনোভাবে ধরা না পড়ে সেজন্য একটা পরিকল্পনা সাজিয়েছে। ইব্রাহিমের সাথে সাথে আরও বাচ্চাদের আটকে রেখেছে, যেন কেসটা অন্য দিকে ঘুরে যায়।
সবাইকে বোঝানো হচ্ছে এই কাজটা করছে কোন এক দল। আমি শিওর ম্যামকে ব্ল্যাকমেইল করে লেখা বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু এক সপ্তাহ পরেও যখন ইব্রাহিমের খোঁজ পাওয়া যায়নি তখন বুঝে নিতে হবে ম্যাম অন্যায়ের সাথে আপোষ করেননি, আর লেখালেখিও বন্ধ করেননি। উপযুক্ত প্রমাণ জনগণের সামনে আনাই এখন আমাদের মূল লক্ষ্য। আমি জানি তোমরা আমাকে বিশ্বাস করবে এবং পাশে থাকবে। কথাগুলো সকলেই শুনল, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করল। প্রহর হাসল। কঠিন এক কেস পেয়েছে কয়েকদিন আগে। দুদিন আগেও কেসটা কঠিন ছিল, কিন্তু এখন এই কেসের রহস্য তার কাছে খুব সহজ। শত্রুপক্ষের চাল ধরে ফেলতে সক্ষম হয়েছে প্রহর। খুঁজে পেয়েছে বিখ্যাত লেখিকা ইতিশা নাইমার ছেলের সন্ধান। আজ রাতে পুরো পুলিশ ফোর্সের শান্তির নিদ্রা আসবে চোখে। প্রহরের কাজিনের বিয়ে কয়েকদিন বাদে। প্রহরের সবচেয়ে প্রিয় ফুপির ছেলের বিয়ে। বিয়েটা অনুষ্ঠিত হবে প্রহরদের বাসায়। প্রহরের বাবা পিয়াস করিমের দুটো বোন। ছোট বোনের ছেলে তিয়াসের বিয়ে। বাড়ির ভাড়াটিয়াদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন এসে পড়বে দু একদিনের মধ্যেই। প্রহরের ব্যস্ততা কমলেই এনগেজমেন্ট করে রাখবে বলে ভেবেছিলেন মিসেস নাবিলা। এখন প্রহরের ব্যস্ততা কম, তাই দেরি করার অবকাশ নেই। নতুন ভাড়াটিয়া প্রিয়তা আর আরহামকে শুধু জানানো বাকি। মিসেস নাবিলা সকালে একবার গিয়েছিলেন প্রিয়তার ঘরে। তখন ঘরে শুধু আরহাম ছিল, প্রিয়তা ঘরে ছিল না। আরহামকে বলে এসেছিল প্রিয়তাকে নিয়ে একবার যেন তাদের ঘরে আসে। প্রিয়তা ভার্সিটি থেকে ফিরে আবারও বেরিয়েছিল বাইরে। বাড়িতে বাড়িতে গিয়ে বিজ্ঞাপন বিলিয়ে এসেছে। দেয়ালে দেয়ালে টিউশনির সন্ধানে বিজ্ঞাপনের কাগজ লাগিয়ে এসেছে। এই বুদ্ধিটা প্রিয়তাকে শান্তশিষ্ট ভদ্র ছেলে তন্ময় দিয়েছে। প্রিয়তার পাশে থেকে লেখা ফটোকপি করাসহ ঘুরে ঘুরে দেয়ালে আটকে দিয়েছে। বাড়িতে ফেরার পর প্রিয়তা ফোন ঘেঁটে ভাত আর শাক ভাজি রান্না করেছে। ফেসবুক নামক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আজকাল অন্যদের থেকে রেসিপি জানা যায় ছোট্ট একটি পোস্ট করার মাধ্যমে। রান্নার পরে যখন আরহামের মুখে বাড়িওয়ালা আন্টির তাদের বাড়ি যেতে বলার কথাটা শুনল তখন চিন্তা বেড়ে গেল প্রিয়তার। আন্টি কেন ডাকবে তাকে? প্রিয়তা কি কোন ভুল করেছে? দরজা আটকে আরহামকে নিয়ে ঘর থেকে বের হলো প্রিয়তা। সুতির কামিজটা ঠিক করে নিল সে। আগে সবসময় দামি জামাকাপড় পরত প্রিয়তা। সুখী পরিবার না পেলেও আভিজাত্যে অভ্যস্ত ছিল প্রিয়তা। সুখ সম্পদ পেলে কেউ আবার তা দূরে সরিয়ে রাখে। কিন্তু এখন অভ্যেস পরিবর্তনের সময় এসেছে। সাধারণ জীবনযাপন নিজেদের মানিয়ে নিতে হবে ভেবেই ভারী শ্বাস ফেলল প্রিয়তা। আরহামের এক আঙ্গুল ধরে হাসিমুখে প্রহরদের দরজার বাইরে এসে দাঁড়াল। কলিং বেল চাপলেই গৃহকর্মী দরজা খুলল। ভিতরে ঢুকে সোফায় গিয়ে বসল দুজন। কলিং বেলের শব্দে ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো নিধি। মেয়েটার বয়স প্রিয়তার চেয়ে একটু কমই হবে। নিধির মুখ প্রিয়তার খানিক পরিচিত। গতকাল সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় নিধির সাথে দেখা। প্রিয়তা জানত না নিধি বাড়িওয়ালার মেয়ে। চলে যেতে লাগলে পেছনে থেকে ডেকে নিজের পরিচয় দেয় নিধি। নিধি যে খুব চঞ্চল তা তার অঙ্গভঙ্গিই বলে দেয়। প্রিয়তাকে নিজেদের ঘরে দেখে খুশি হল নিধি। দৌড়ে এসে পাশে বসল। জিজ্ঞেস করল, কেমন আছো প্রিয়তা আপু? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমি ফার্স্ট ক্লাস আছি। জানো এ বাড়িতে তোমাদের মতো আমার সমবয়সী কেউ নেই। তুমি এসেছো বলে আমি কিন্তু খুব খুশি হয়েছি। তোমার সাথে জমিয়ে আড্ডা দিব এখন থেকে। এত কিছুর মধ্যে একটা ভালো দিক খুঁজে পেল প্রিয়তা। আরহামকে দেখে রাখতে পারবে নিধি। সময়ে অসময়ে আড্ডা দিয়ে মনটাও ভালো হয়ে যাবে ভেবেই প্রিয়তার চোখ হাসল।
জানতে পারল মিসেস নাবিলা একটু বাজারে গেছেন, একটু পরেই চলে আসবেন। নিধির চঞ্চলতায় মুগ্ধ হল প্রিয়তা। এটা ওটা নিয়ে আলোচনা করে লাগল। পাশ থেকে আরহাম উঠে গেছে তা খেয়ালে রইল না প্রিয়তার। ঘরগুলো ঘুরে দেখবে ভেবে নিধি মেয়েটাও অত পাত্তা দিল না। প্রহর ফিরেছে কিছুক্ষণ আগে, গোসল করে বেরিয়েছে মাত্র। ভাইয়ের বিয়ের সব দায়িত্ব নিয়েছে প্রহর, বাড়িতেই কিছুদিন থাকবে ভেবেছে। গোসল করে বের হতেই নিজের ঘরে ছোট্ট একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু বাঁকা করল। ছেলেটা ভীষণ সুন্দর আর ছিমছাম দেহের অধিকারী। গাল দুটো ফোলা ফোলা বলে ছেলেটাকে দেখতেও আকর্ষণীয় লাগে। কিন্তু এ ঘরে ছেলেটার কি কাজ, কি চাইছে বাচ্চাটা? আরহামের পিছনে গিয়ে দু হাত বুকে ভাঁজ করে দাঁড়ালো প্রহর। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগল। আরহাম তখন ঘরের শো পিস দেখতে ব্যস্ত। এ ঘরটার দরজা খোলা বলে ভিতরে ঢুকেছে সে। ভেবেছিল ঘরটা এক নজর দেখেই চলে যাবে, কিন্তু ঘরে সুন্দর একটা খেলনা বাইক দেখে দাঁড়িয়ে গেল। ঘরটির টেবিলে একটা সুন্দর চকচকে বাইক রাখা। বাইকটা আকারে অতি ক্ষুদ্র হলেও হুবহু সত্যিকারের বাইকের মতো। ঘর সাজিয়ে রাখার একটা আসবাবপত্র মাত্র। ও বাড়ি থেকে এ বাড়িতে আসার সময় আরহামের খেলনাগুলো আনা হয়নি। এই খেলনা বাইকটা আরহামের খুব পছন্দ হয়েছে। আরহাম বাইকটা নেড়েচেড়ে দেখল, মেঝেতে বসে হাত দিয়ে চালিয়েও দেখল। অতঃপর কি ভেবে খেলনাটি টেবিলে রাখতে গিয়ে পেছনে থেকে পুরুষালী কণ্ঠ শুনে আঁতকে উঠল আরহাম। ছোট বাইকটা হাত থেকে ফসকে মেঝেতে পড়ল। ঝনঝন শব্দ হলো কিছুটা। বাইকের উপরিভাগ ভেঙে গেল নিমিষেই। ভয়ে হাত পা গুটিয়ে নিল আরহাম। কেঁপে উঠল ছেলেটার কায়া। করুণ চোখে তাকালো সুঠাম দেহের পুলিশের দিকে। আরহামের লোমকূপ দাঁড়িয়ে উঠল অজানা এক ভয়। আতঙ্কিত হয়ে মাথা নিচু করল। মিনমিনিয়ে বলল, আমি ইচ্ছে করে করিনি, পড়ে গেল, ভেঙে গেল, আমি বুঝিনি। গম্ভীর প্রহর আরহামের অভিব্যক্তির পরিবর্তন খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করল। ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। অনুতপ্ততায় দগ্ধ হয়ে আছে ছেলেটা। মনে হচ্ছে ভয় রক্ত চলাচল বন্ধ হয়ে আসবে। ছেলেটার নাম যেন কি শুনেছিল, মনে পড়ছে না। প্রিয়তা নামের মেয়েটির ভাই এই ছেলেটা, তা প্রহর জানে। গতকাল প্রিয়তার কোলে দেখেছিল। প্রহর তার গাম্ভীর্য খানিক ত্যাগ করল। বিছানা থেকে শার্ট নিয়ে কোনোভাবে গায়ে জড়িয়ে নিল। বোতামগুলো আটকে নিতে নিতে বলল, এখানে কি করছো তুমি? আরহাম তার মায়াময় মুখটা উঁচু করল। ঠোঁট উল্টে কান্না করার ভঙ্গি করল। চিকচিক করে উঠল ছেলেটার চোখ। নাক কেমন লাল হয়ে গেল নিমিষেই। জড়তার কারণে কথা বলতেও দ্বিধায় পড়ল ছেলেটা। বলল, আমি ঘুরতে এসেছি। আন্টি বলেছিল আসতে। ওটা আমি ভাঙতে চাইনি, কিন্তু ভেঙে তো ফেললে। তুমি না ডাকলে ভাঙতো না। পেছনে থেকে ভূতের মতো ডাকলে কেন? দোষ তো আমার না। প্রহর বিস্মিত হল। একটু আগেই ছেলেটা কেমন ঘাবড়ে গিয়েছিল, কেঁদে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। অথচ এখন কি কায়দা করে কথা বলছে। কি সুন্দর প্রহরের ঘাড়ে দোষ চাপাচ্ছে। ভাই বোন কি একই রকম নাকি? কেউ তো কারো চেয়ে কম নয়। এটুকু ছেলের কি সুন্দর সম্বোধন। প্রথম দেখায় এভাবে কেউ বলে। এই শো পিসটা কত দামি জানো? বলল প্রহর। জানবো না কেন, জানি তো। আমি আরেকটু বড় হলেই তোমাকে এমন বাইক কিনে দিব। আর ঝামেলা করো না। আপু যদি জানে আমায় বকেছ তাহলে কি করবে তোমার আপু? এতক্ষণ যে সাহসী মনোভাব ছিল তা বদলে গেল। প্রহরকে হাতের ইশারায় নিচু হতে বলল।
প্রহর শুনল। একটু নিচু হতেই আরহাম কানে কানে বলল, আমার আপু কিন্তু ভূত, তোমাকে কামড়ে দেবে, আমায় বকলে ঘাড় মোটকে দেবে। কথাটুকু বলেই দৌড়ে বাইরে বেরিয়ে গেল আরহাম। প্রহর কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। কোন ভাই তার বোনকে ভূত বলে? পাগল কি এরা দুজন, নাকি প্রহর নিজে? বিয়ের দাওয়াত পেয়ে খুশিতে আত্মহারা আরহাম। বিয়ে বাড়িতে হই হুল্লোড় হবে ভাবতেই ছেলেটা হেসে উঠছে। প্রিয়তার এসবে মন নেই। প্রীতিলতা কিংবা আরিফ যতই খারাপ হোক, তারা তো প্রিয়তার আপনজন। রক্তের একটা টান আছে। এইভাবে থাকতে তার মোটেও ভালো লাগছে না। সবকিছুতেই মন খারাপ হচ্ছে প্রিয়তার। বেকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল তাই। মমতাময়ী মায়ের মুখ ভেসে উঠছে কল্পনায়। আগে কত সুন্দর একটা পরিবার ছিল প্রিয়তার। হাসি খুশি থাকত সবাই। প্রীতিলতা স্বাধীনচেতা মানুষ। সংসারের পাশাপাশি চাকরি করতে চাইত। আরিফ কখনোই কোনো কিছুতে বাধা দেয়নি। আর এ সুযোগ নিয়েই প্রীতিলতা কলিগের সাথে সম্পর্কে জড়িয়েছে। পাশাপাশি বসে গল্প করা, মেসেঞ্জারে চ্যাট, কাজের জন্য এখানে ওখানে একসাথে যাওয়া আসা করা, সবটাই নিত্যদিনের রুটিন ছিল প্রীতিলতার। আরহামের জন্মের 2 বছরের মাথায় ধরা পড়ে গেল প্রীতির অবৈধ সম্পর্ক। ঝগড়া বেড়ে গেল, দূরত্ব বেড়ে গেল, সম্পর্ক নষ্ট হল। তারপর আর ভাবতে ইচ্ছে হলো না। কষ্টের কথা স্মরণ করলে কষ্ট বাড়ে, চোখের কার্নিশ বেয়ে পানি গড়ায়, বুকের ভেতরে হাহাকার করে ওঠে। এসব আর ভাববে না প্রিয়তা, একবারও না। নিধির সাথে খেলাধুলা করে ঘরে ফিরল আরহাম। প্রিয়তা চলে এলেও আরহাম নিধির কথায় এতক্ষণ ও ঘরে ছিল। হাসি হাসি মুখে সে বোনের পাশে এসে দাঁড়াল। বলল, বিয়েতে আমি কি পরব আপু? আমি কিন্তু খুব আনন্দ করব। প্রিয়তা মলিন হাসল। ভাইয়ের গাল আলতো চেপে বলল, তোমার তো জামাকাপড়ের অভাব নেই, যে কোনো একটা পরে যেও। উহু, তুমি আমাকে নতুন শার্ট কিনে দিবে। ওগুলো আমি পরব না। প্রমিস করো কিনে দিবে। নিদারুণ যন্ত্রণায় বুকটা কেঁপে উঠল প্রিয়তা। হাতে তেমন টাকা নেই। ঘরের টুকটাক জিনিসপত্র কিনে অনেক টাকা ব্যয় করতে হয়েছে। বাকি যে টাকা আছে তা দিয়ে এখনো 1 মাস চলতে হবে। আরহামকে জামাকাপড় কিনে দিলে সে টাকাটুকুও থাকবে না। ভাইকে কিভাবে বোঝাবে দুর্দশার কথা? বুঝবে আদৌ? কেন যেন মুখের উপর না বলতে পারল না প্রিয়তা। বলল, কিনে দিব। বিকেলে খেতে বসতেই একটা কল এলো আননোন নাম্বার থেকে। প্রথমে কলটা কেটে দিল প্রিয়তা। পরপর 3 বার কল দেওয়ার পর ফোনটা ধরল। নম্র স্বরে সালাম জানালো প্রিয়তা। ওপাশের নারী কণ্ঠে এক মহিলা বলে উঠল, হেই প্রিয়তা, হাউ আর ইউ? আমায় চিনেছ? নিঃশ্বাস আটকে গেল প্রিয়তার। এই কণ্ঠ তার চেনা। আরিফ আগে এই মেয়েটার সাথে কথা বলতো। জিজ্ঞেস করলে বলতো বান্ধবী। প্রিয়তা এই কণ্ঠ বহুবার শুনেছে। এই মহিলাটির প্রেমেই মজে আছে আরিফ। মহিলার নাম দীপা। তিনি ইন্ডিয়ান, কলকাতায় বসবাস করেন। হুট করে প্রিয়তাকে ফোন দিল কেন? নাম্বারই বা পেল কোথায়? কি চাইছে উনি? যা চেয়েছিলেন তা তো পেয়েছেন। প্রিয়তা আর আরহাম তো সরে এসেছে তাদের জীবন থেকে। এখন ভালোমন্দ জিজ্ঞেস করার কি প্রয়োজন? রাগে মুখ বিকৃত করল প্রিয়তা। জ্বলে উঠল সর্বাঙ্গ। যথেষ্ট মার্জিত থাকতে চেষ্টা করল। কণ্ঠ নামিয়ে বলল, আমায় কেন কল করেছেন? আপনার সাহস দেখে অবাক হচ্ছি। রেগো না বেটা, শান্ত হও। ভুলে যাচ্ছ আমি তোমার হবু সৎমা। সৎমা মাই ফুড। আপনার সাথে আমার কোন সম্পর্ক নেই।
সো প্লিজ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আচ্ছা, করব না। একটু শুনে নাও আমার কথা। তোমার আম্মু যে বিয়ে করেছে তা কি তুমি জানো? কি বলছেন? বাজে বকবেন না। তোমার আম্মু আব্বুর ডিভোর্স হয়ে গেছে। আর গতকাল তোমার আম্মু বিয়েও করে ফেলেছে। মায়ের বিয়েতে থাকতে পারোনি, কষ্ট হচ্ছে। বাবার বিয়েতে নিশ্চয়ই থাকবে। তোমায় নিমন্ত্রণ জানাতেই তো কল করলাম। প্রিয়তা কিংকর্তব্য বিমূঢ় হল। হাত পা অবশ হয়ে এলো তার। কখন যে টুপ করে চোখ থেকে তপ্ত নোনা পানি চিবুক বেয়ে গড়াল তা অনুমান করতে পারল না প্রিয়তা। সর্বাঙ্গে শীতল শিহরণ বয়ে গেল। বক্ষদেশ কেঁপে উঠল। বুকের ভেতর চিনচিন ব্যথায় মুখ দিয়ে শ্বাস নিল প্রিয়তা। শব্দহীন কান্নার দাপটে নাক লাল হয়ে গেল। খট করে কল কেটে দিল প্রিয়তা। পাওয়ার বাটন চেপে ফোন অফ করে দিল। বুকের ভেতর ভয়ঙ্কর তোলপাড় শুরু হলো প্রিয়তার। নাম না জানা ব্যথায় হাঁপিয়ে উঠল। উঠে দাঁড়ানোর শক্তিটুকু পেল না। এক স্থানে বসে রইল। এত যন্ত্রণা হচ্ছে কেন? বুকটা ভার হয়ে আসছে কেন? এটা তো হওয়ারই ছিল। তাহলে কেন দুমড়ে মুচড়ে যাচ্ছে হৃদয়? বোনের এমন অভিব্যক্তি দেখে আরহাম কাছে এসে বসল। পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করল, কি হলো আপু? কাঁদো কেন? আম্মু কল দিয়েছিল, যেতে বলেছে তাই না? খুশিতে কাঁদছ? প্রিয়তা ভেজা চোখে ভাইয়ের দিকে কয়েক পল তাকিয়ে রইল। আলতো হাতে ছুঁয়ে দিল আরহামের নরম গাল। জড়িয়ে ধরল বুকের মাঝখানটায়। কিছুক্ষণ ভাইকে জড়িয়ে ধরে বসে রইল। অতঃপর হুট করে হাউমাউ করে কেঁদে উঠল প্রিয়তা। চিৎকার করে কাঁদতে লাগল। আরহামকে জড়িয়ে নিয়ে ফুঁপিয়ে উঠল। খানিক উচ্চ স্বরে বলল, ভাই রে, আমরা এতিম হয়ে গেছি ভাই। আমাদের আর কেউ নেই। আম্মু চলে গেছে। তোর কথা ভাবেনি, আমার কথাও ভাবেনি। আমরা অনাথ হয়ে গেছি ভাই। আমাদের কেউ রইল না। আমরা কিভাবে থাকবো ভাই? কিভাবে বাঁচব? আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি মরে যাব ভাই। আমার কষ্ট হচ্ছে। প্রিয়তার এমন কান্নায় আরহাম ও কেঁদে দিল। প্রিয়তাকে এভাবে কখনো কাঁদতে দেখেনি আরহাম। বোনের এমন উন্মাদের মতো অবস্থা দেখে ঘাবড়ে গেল সে। নিজের কান্না থামিয়ে জড়িয়ে ধরে বসে রইল। বলল, তুমি কাঁদলে আমার কান্না পায় আপু। কেঁদো না। তোমাকে আইসক্রিম খাওয়াবো। আমার সাথে হাসো। অফিসের কিছু ফাইল গোছাতে গোছাতে সন্ধে হয়ে গেছে। প্রহর ছুটি নিলেও ইহান আর তানিয়াকে কাজ করে যেতে হচ্ছে। ফাইল কারেক্ট করতে গিয়েই মাথা ঝিমঝিম করছে তানিয়ার। পাশেই ল্যাপটপে মনোযোগী হয়ে বসে আছে ইহান। তীক্ষ্ণ চোখ দুটির উপরে থাকা ললাট ভাঁজ হয়ে আছে। তানিয়া উঠে দাঁড়াল। পায়চারি করতে করতে ফাইলের লেখাগুলো দেখতে লাগল। জুতোর খচখচ আওয়াজ কানে বাজল ইহানের। সেদিকে দিকে না তাকিয়েই বলল, শব্দ হচ্ছে তানিয়া। বসে কাজ করো। এভাবে পায়চারি করছো কেন? তানিয়া বিরক্ত হল। এত নিয়মকানুন ভালো লাগছে না তার। সব কাজ বসে বসে করার কি মানে? এক ধ্যানে বসে থাকতে থাকতে মেরুদণ্ডে ব্যথা হচ্ছে। এসব সে কি করে বোঝাবে? হাতের ব্যথাটাও আছে। ফোসকা পড়ে গেছে। কখন বাড়ি ফিরবে কে জানে। তানিয়া বিনুনি থেকে বেরিয়ে আসা দুষ্টু চুলগুলোকে কানে গুজে নিল। চশমা ঠেলে আবার ও আগের জায়গায় ধপ করে বসে পড়ল। অতঃপর ল্যাপটপ খুলে হেডফোন কানে লাগিয়ে নিল। প্রিয়তার সাথে থাকা ট্র্যাকিং ডিভাইসটার সাথে তানিয়ার হেডফোনের কানেকশন আছে। সিক্রেট এজেন্সির একজন কল করে বলেছিল প্রহরকে কিংবা ইহানকে কাবু করার জন্য শত্রুর দল একটা মেয়েকে পাঠাবে।
নারীর ভালোবাসা দিয়ে কাবু করবে, বিচ্ছেদ ঘটিয়ে একদম নিস্তেজ করে দিবে প্রহর বা ইহানকে। সেই কথা অনুযায়ী হুট করেই প্রিয়তার আগমন ঘটল। প্রিয়তা মেয়েটা প্রহরের কাছে সাহায্য চাইল, বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করল। সবকিছুই কেমন মিলে গেল। তাই তো প্রিয়তাকে সন্দেহজনক লাগছে সবার। হেডফোন কানে নিয়ে তানিয়া বুঝল প্রিয়তা কাঁদছে। ফোপানোর শব্দ স্পষ্ট বুঝতে পারছে। মাঝে মাঝে বিলাপ করছে, নাক টানছে অনবরত। খানিক পর পর মৃদু স্বরে বলছে, আম্মু বিয়ে করে নিল, আব্বুও বিয়ের প্রস্তুতি নিচ্ছে, আমাদের কেউ রইল না, তোকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? তানিয়া কিছুক্ষণ হেডফোন কানে রাখল, কিছু ভাবতে লাগলো মনোযোগ দিয়ে। এরপর হেডফোনটা কান থেকে নামিয়ে নিল। চোখ বন্ধ করে কথাগুলোর উপর ভিত্তি করে একটা চিত্র এঁকে ফেলল কল্পনায়। প্রিয়তা আর আরহাম কাঁদছে, দুজনেই মিশে আছে একে অপরের সাথে। কি সুন্দর একটা দৃশ্য, কি মোহনীয়। চোখ মেলে ইহানের দিকে তাকিয়ে অস্বস্তি নিয়ে তানিয়া বলল, প্রিয়তা কোন ক্রাইমের সাথে অ্যাড থাকতে পারে না স্যার। মেয়েটা এত মিষ্টি আর মজার যে সন্দেহই হয় না। আমার মনে হয় আমরা ভুল বুঝছি মেয়েটাকে। ইহান হাসল, পাশে থাকা পানির বোতল থেকে পানি খেয়ে নিল। বলল, কে ভালো আর কে নয় তা জানি না, সবাইকেই সন্দেহের খাতায় রাখতে হবে। কে কিভাবে পুলিশ ফোর্সের ক্ষতি করার চেষ্টা করবে তা বোঝা দেয়। তানিয়া একটু চুপ রইল। আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। শরীরটা ভালো লাগছে না মোটেই। বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। তানিয়ার মা তিশা মারা গেছে বছর কয়েক হয়েছে। একমাত্র বাবাকে নিয়েই তানিয়ার পরিবার। রোজ রাত করে বাড়ি ফিরলে তানিয়ার বাবা নিয়াজ শেখ রাগারাগি করেন। মেয়ের এই পেশা তার পছন্দ হলেও তিনি চাননি তানিয়া পুলিশে জয়েন করুক। মেয়ে ছোটখাটো একটা চাকরি করবে, তাড়াতাড়ি বাড়ি ফিরবে, টেনশন কম নিবে, এসবই চেয়েছিলেন তিনি। কিন্তু তানিয়ার রোজ কি পরিমাণে ধকল যায় তা তিনি বোঝেন। তানিয়া ফোনটা ব্যাগে রাখল, গালে হাত দিয়ে উদাসীন কণ্ঠে বলল, বাড়ি কখন ফিরব স্যার? তারা আছে তোমার? জি একটু। চলো পৌঁছে দেই। লাগবে না স্যার, আমি একাই যেতে পারবো। বেশি কথা বলা আমার পছন্দ নয়। যা বলেছি তাই করো। তানিয়া ব্যাগে ফাইল ভরে উঠে দাঁড়ালো। ওয়াশরুমে গিয়ে হাতে মুখে পানি দিয়ে বাইরে এলো। ইহান ফোন টিপতে ব্যস্ত। লম্বাটে দেহের গড়ন, শ্যাম বর্ণের মুখশ্রী, সব মিলিয়ে ইহান একটু বেশি সুন্দর। ফর্মাল ড্রেস আপে আকর্ষণীয় লাগে ইহানকে। এই লোকটা যদি হেসে ওঠে তাহলে ভালো লাগবে না। তানিয়া সবসময় ইহান স্যারকে গম্ভীর দেখেছে। হুট করে ইহান যদি তার সামনে হেসে ফেলে তো ইহানকে একদম মানাবে না। বড্ড বেমানান লাগবে, কেমন অদ্ভুত লাগবে। ইহান তারা দিল। গাড়িতে গিয়ে উঠল তানিয়া। সিট বেল্ট বেঁধে নিল। ইহান পাশে বসে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যেতেই গাড়িটি থামিয়ে দিল ইহান। তানিয়া অবাক হল, কৌতূহলী কণ্ঠে বলল, থামলেন কেন? একটু থাকো, আসছি। ইহান বেরিয়ে গেল। কোথায় গেল তা বলার প্রয়োজন বোধ করল না। কিছু সময় কাটতেই আবার ফিরে এলো। ছোট্ট একটা প্যাকেট তানিয়ার হাতে ধরিয়ে দিল। ভ্রু কুঁচকে তাকিয়ে রইল তানিয়া। কি আছে এতে? প্যাকেটটা খুলেই বিস্মিত হল। ঔষধের পাতা আর মলম জাতীয় ঔষধ রাখা। তানিয়ার এমন বিস্ময় দেখে ইহান স্বাভাবিক ভঙ্গিতে বলল, হাতে ফোসকা পড়ে গেছে, বাড়ি গিয়ে মনে করে মেডিসিন নেবে। আপনি এসব করতে গেলেন কেন? আজ হাত পুড়েছে, কাল পা পুড়বে। এরপর দেখা যাবে অসুস্থতার বাহানায় থানায় আসা বন্ধ করে দিবে। এইসব অজুহাত তো চলবে না।
কাজে ফাঁকি দেওয়া আমার পছন্দ নয়। এছাড়া টিমের মেম্বারদের দেখে রাখার দায়িত্ব ও তো আছে। তানিয়ার মনটা বিষাদে ছেয়ে গেল। তানিয়া কাজে ফাঁকি দেয় না, তবুও ইহান এমন করে বলে যে মনে হয় তানিয়া সবসময় অজুহাত দিয়ে কাজে আসে না। একটু ভালো করে বললেই হতো। এভাবে বলার কি খুব দরকার ছিল? কেন নিবে তার কেনা ঔষধ? তানিয়া গাড়ির গ্লাসের সামনে প্যাকেটটা রেখে দিল। মুচকি হেসে বলল, আমার ঘরে মেডিসিন আছে স্যার, এটা অফিসে রেখে দিবেন, অন্যদের কাজে লাগবে। নিতে বলেছি। ধন্যবাদ। ইহান আর বাক্য ব্যয় করল না, সোজা তানিয়াদের ফ্ল্যাটের সামনে এসে গাড়ি থামালো। এর মধ্যে একটা কথোপকথনও হয়নি তাদের মাঝে। গাড়ি থেকে নেমে তানিয়া ইহানকে ধন্যবাদ দিয়ে পা বাড়াল। ইহান নেমে এলো গাড়ি থেকে, তানিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। অতঃপর ঠান্ডা নরম কণ্ঠে ডাকল, তানিয়া। এমন নরম কণ্ঠ তানিয়ার পরিচিত নয়। ডাক শুনেই ভরকে গেল সে। দুদণ্ড সময় নিয়ে পিছু ফিরল। ইহানের চোখ তখন শীতল, গাম্ভীর্য নেই মুখে। পকেটে দু হাত রেখে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছে। তানিয়া উত্তর নিল, জি। কোন কথা বলল না ইহান। তাকিয়ে রইল কিছুক্ষণ, ঘড়িতে সময়টা দেখে নিল। অতঃপর কি যেন হলো ইহানের। ব্যস্ত ভঙ্গিতে বলল, কিছু না। তাহলে ডাকলেন কেন? এমনি। বাড়ি যাও। তানিয়ার রাগ হলো। কিছু বলবে বলে না বললে মেজাজ খারাপ হয় তার। উৎসুক হয়ে ওঠে কথাটা শোনার জন্য। কিন্তু ইহান যখন বলে দিয়েছে কিছু না, তখন বোমা হামলা চালালেও এই কথার পরিবর্তন হবে না। তানিয়া পা বাড়িয়ে চলে গেল। এই মানুষটার মতি গতি বোঝা আসলেই কষ্টকর। কেনই বা ডাকল? কেনই বা এমন শান্ত হল? জীবন একটা যুদ্ধক্ষেত্র। এ যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয়। বিভিন্ন চিন্তা মাথায় নিয়ে ঘুরতে হয়। কাল কি হবে এই ভেবে কত শত মানুষ দুশ্চিন্তায় ভুগে। অথচ কাল আমরা নাও বেঁচে থাকতে পারি। সূর্যের আলো কাল আমাদের চোখে নাও পৌঁছাতে পারে। অন্যায় দুর্নীতির এই বাজারে সাধারণ মানুষের টিকে থাকা দুষ্কর। সকালে ঘুম থেকে উঠে দেয়ালের তারকাটায় লাগিয়ে রাখা ছোট্ট আয়নায় নিজের মুখ দেখল প্রিয়তা। সারা রাত ঘুম হয়নি প্রিয়তার। চোখ ফুলে ঢোল হয়ে গেছে। নাকের পাটা লাল রং ধারণ করেছে। মাথা ব্যথায় চোখ মেলে তাকাতে পারছে না। আরহাম গতরাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল। প্রিয়তা ঘুমোতে পারেনি। সারা রাত নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়েছে। মাঝরাতে একবার চোখ লেগে এসেছিল, কিন্তু স্বপ্নে মায়ের বিয়ে দেখে ঘুম ভেঙে গেছে। এই নিষ্ঠুর এক স্বপ্ন দেখে ভয়াবহ ভাবে কেঁদেছে প্রিয়তা। এখন আর চোখ থেকে অশ্রু ঝরছে না। প্রিয়তা গোসল করে নিল 2 ঘন্টা ধরে। বড় দেখে ফ্রক পরে নিল। গামছা দিয়ে চুল পেঁচিয়ে বেরিয়ে এসে চুলায় ডাল বসিয়ে দিল। আরহামকে উঠিয়ে দিয়ে দাঁত ব্রাশ করিয়ে ছাদে পাঠালো। রান্না হলেই বাচ্চাটাকে খেতে দেবে। নিধির সাথে খুব ভাব হয়েছে আরহামের। নাবিলা আন্টির সাথেও সময় কাটায় আরহাম। আন্টি আন্টি বলে কান ঝালাপালা করে দেয়। ছোট বাচ্চাটার প্রতি মিসেস নাবিলার কোন ক্ষোভ নেই। আরহামকে দেখলেই এটা ওটা খেতে বলেন। আরহাম সেসব খায় না। প্রিয়তাকে এসে প্রথমে জানায়। পাতিলে রসুনের উপর ডাল ঢালতে গিয়ে ছিটকে গরম ডাল হাতে এসে পড়ল প্রিয়তার। ব্যথায় মুখ দিয়ে আহ শব্দটি উচ্চারণ করল। তড়িঘড়ি ট্যাপ ছেড়ে পানির নিচে হাতটা ধরে রাখল। এই ব্যথায় প্রিয়তা কাঁদল না। এত কাঁদলে চলবে না। আরহাম এভাবে তাকে কাঁদতে দেখলে নিজেও কাঁদবে। প্রিয়তা আরেক চুলায় ভাত বসিয়ে চুল আছড়ে নিয়ে ফোন টিপতে লাগল। গতকাল প্রিয়তা রায়হান স্যারকে মেসেজ করেছিল।
রায়হান মণ্ডল প্রিয়তাদের ভার্সিটির একজন পুরনো শিক্ষক। প্রিয়তাকে ভীষণ ভালোবাসেন তিনি। প্রিয়তার রেজাল্ট দেখেও খুব খুশি হন। প্রিয়তা স্যারকে বলে রেখেছিল কয়েকটা টিউশনির ব্যবস্থা করে দিতে। স্যার কিছু লিখেছে কিনা তা দেখার জন্য অনলাইনে ঢুকতেই একটা কল এলো অচেনা নাম্বার থেকে। ধরবে না করেও কলটা ধরল প্রিয়তা। সালাম জানালো মৃদু স্বরে। ওপাশে মধ্যবয়স্ক পুরুষ কণ্ঠে একজন সালামের উত্তর নিল। জিজ্ঞেস করল, আপনি কি প্রিয়তা হোসাইন বলছেন? জি, আমি প্রিয়তা বলছি। টিউশনির বিজ্ঞাপন দেখে আমি কল করেছি। প্রিয়তার চোখ মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। আনন্দের জোয়ার বইল হৃদয়ে। খুশিতে নেচে উঠল প্রিয়তার প্রাণ। তৎক্ষণাৎ উত্তর দিল, জি আঙ্কেল বলুন। কাকে, কখন, কোথায় পড়াতে যেতে হবে? আপনার রেজাল্ট দেখেই আমি আপনাকে আমার মেয়ের টিচার হিসেবে নিতে চাইছি। আমার মেয়ে কুসুম 8-এ পড়ে। ওকে কমার্সের গ্রুপিং সাবজেক্টগুলো বুঝিয়ে দিতে হবে। সমস্যা নেই আঙ্কেল, আমি পড়াতে পারবো। বেতনটা আগে বলে নেই। আপনার না পোষালে এসে তো লাভ হবে না। আমি 2000 দিতে পারবো। আপনি পড়াবেন। 2000 টাকা অন্যদের কাছে কোন ব্যাপারই না, কিন্তু প্রিয়তার কাছে এই 2000 টাকাই বর্তমানে অনেক। কথায় আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এ 2000 টাকা দিয়ে ঘর ভাড়াই শোধ করা যাবে না, কিন্তু আরহামের কিছু কিছু চাহিদা এতে পূরণ হবে। যদিও স্টুডেন্টের বাসা এখান থেকে অনেক দূর, হেঁটে গেলে 20-25 মিনিট সময় লাগবে। নইলে অটো ভাড়া লাগবে যেতে আসতে 30 টাকা। রোজ 30 টাকা ভাঙা সম্ভব নয়। প্রিয়তা রাজি হল। বলল, কাল থেকেই আমি পড়াতে যাব। কল কাটল ওপাশের ভদ্রলোক। প্রিয়তা মেসেঞ্জারে গিয়ে স্যারের মেসেজ দেখল। একটা ব্যাচ আপাতত প্রিয়তাকে দিতে পারবেন তিনি। সময়ের স্বল্পতার কারণে রায়হান মণ্ডল অনেক স্টুডেন্টদের ফিরিয়ে দেন। প্রিয়তাকে এক ব্যাচ ম্যানেজ করে দিতে অসুবিধা নেই উনার। লেখাটুকু পড়ে প্রিয়তার চোখ মুখের উজ্জ্বলতা বাড়ল। আর 2-একটা টিউশনি পেলে আরামে চলে যাবে তার। সুখের মুখ দেখার বড্ড তৃষ্ণা প্রিয়তার। আরহামকে খুঁজে পাচ্ছে না প্রিয়তা। ছেলেটার চুলগুলো আজ কেটে দিতে হবে। আরহামের চুলগুলো সুন্দর হলেও ভীষণ পাতলা। বাচ্চাদের চুল যত কাটা হয় তত ভালো চুল গজায়। এইসব কাজ সাধারণত বাবা মা করে থাকে, কিন্তু আরহামের মা বাবা থেকেও নেই। তাই কাজগুলো এখন প্রিয়তাকেই করতে হবে। প্রিয়তা যখনই বলেছে তোমার চুল কেটে দিব, তখন থেকেই আরহাম উধাও। কাল থেকে আর সময় পাবে না প্রিয়তা। সকালে ভার্সিটি যেতে হবে, দুপুরে 2টো টিউশনিতে যেতে হবে। বাসায় এসে রান্নাবান্না করে নিজের পড়ালেখা কমপ্লিট করতে হবে। আজকের পর থেকে ভালো সময় আর পাওয়া যাবে না। প্রিয়তা গোসল করার মগে পানি নিল। সাবান আর লেজার একসাথে রাখল। ভেজা চুলগুলোকে হালকা খোপা করে নিল প্রিয়তা। 2 ভ্রু অবধি কাটা চুলগুলো আঁচড়ে নিল ভালো করে। হাতে ফোন নিয়ে অতঃপর আরহামকে ডাকতে বের হলো ঘর থেকে। আরহাম প্রায় সময় নিধির সাথে খেলা করে। ওখানে থাকবে ভেবে প্রিয়তা নাবিলা আন্টির ফ্ল্যাটে এলো। মিসেস নাবিলা তখন রান্নাবান্না করছিল। দরজা খোলা বলে প্রিয়তা ফ্ল্যাটে প্রবেশ করল। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেখানে গিয়ে দাঁড়ালো। মিসেস নাবিলা প্রিয়তাকে দেখে হাসলেন। প্রিয়তা বলল, আরহামকে দেখেছেন আন্টি? মিসেস নাবিলা প্রিয়তার দিকে তাকালেন। প্রথম যখন প্রিয়তার সাথে দেখা হয় তখন প্রিয়তাকে তার ভালো লাগেনি, কারণ প্রিয়তা মা বাবা ছাড়া ঘর ভাড়া নিতে এসেছিল। এ শহরে ব্যাচেলর থাকতে আসা মেয়েগুলোকে একটা ভিন্ন নজরে দেখা হয়। অনেকে ভাবে মেয়েটা বাবা মায়ের সাথে থাকতে আগ্রহী নয়।
নিশ্চয়ই কোন কুকর্ম করে এসেছে, তাই বাড়িতে জায়গা হয়নি। অনেকে ব্যাচেলর মেয়েরা নেশাপানি করে, খারাপ বন্ধুদের সাথে মিশে। সে অনুযায়ী প্রথমে প্রিয়তাকে অত ভালো লাগেনি মিসেস নাবিলার। তবে প্রিয়তার নরম কণ্ঠ, ভাইয়ের প্রতি ভালোবাসা, হাসি হাসি মুখ দেখে অতটা খারাপ বলে মনে হয়নি মেয়েটাকে। নিধির মুখে শুনেছে প্রিয়তা খুব মেধাবী ছাত্রী, টিউশনি করাতে চায়। সেক্ষেত্রে বলা যায় মেয়েটা শিক্ষিকা। তাই তো এখন আর গোমরা মুখে কথা বলে না। প্রিয়তার কথা শুনে তিনি বললেন, তোমার ভাই তো এসেছিল, চলে গেল একটু আগে, তোমার কাছে যায়নি? না, ভেবেছি আজ ওর চুল কেটে দিব, সেজন্য এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। দেখো গিয়ে ছাদে খেলছে হয়তো, ওখানেই পাবে। কোথায় যাবে আর? প্রিয়তা রান্নাঘর ছেড়ে পা বাড়াতে উদ্যত হল। কি মনে করে পিছু ফিরে তাকালো মিসেস নাবিলার দিকে। এই মহিলার গা দিয়ে কেমন মা ঘ্রাণ বেরিয়ে আসে। কি সুন্দর কাজের লোক থাকতেও নিজের হাতে রান্না করে সন্তানদের মুখে তুলে দেয়। অথচ প্রিয়তার নিজের ভাগ্য দেখো কোথায় গিয়ে ঠেকে গিয়েছে সে। নড়ার শক্তি নেই, এগুবার শক্তি নেই, কেমন একা, অসহায়। প্রিয়তা মিসেস নাবিলার উদ্দেশ্যে বলল, ধন্যবাদ আন্টি। মিসেস নাবিলা একটু হাসলেন, কৌতূহলী চোখ নিক্ষেপ করলেন, বললেন, ধন্যবাদ কেন? কিসের জন্য? আরহামকে দেখে রাখার জন্য। কথাটুকু শেষ করে উত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে এলো প্রিয়তা। সিঁড়ি বেয়ে তৃতীয় ভবনের ছাদের দরজায় গিয়ে দাঁড়াল। আশপাশে তাকাতেই আজওয়াদকে দেখে অপ্রস্তুত হল প্রিয়তা। আরহামকে ডাকতে দ্বিধা হল, মন চাইল চলে যেতে, কি করবে ভেবে পেল না প্রিয়তা। মন মস্তিষ্কের লড়াই চলল কিছুক্ষণ। পরিশেষে মস্তিষ্কের কথায় সায় জানিয়ে ছাদে পা রাখল প্রিয়তা। ছাদে রোদ নেই, মৃদু বাতাস বইছে ক্ষণে ক্ষণে। আজওয়াদ একটা চেয়ারে বসে আছে, তার কোলেই বসে আছে আরহাম। বাতাসে আজওয়াদের চুল এলোমেলো হচ্ছে, চুলগুলোকে বারবার পিছু ঠেলে দিচ্ছে সে। আজওয়াদের গায়ে অফ হোয়াইট শার্ট, ভালো করে খেয়াল করলে দেখা যাবে পুলিশটা নিঃসন্দেহে অতিরিক্ত সুন্দর। আরহামের গায়ে কাপড় নেই, ঢিলেঢালা হাফ প্যান্ট পরেছে। ফিনফিনে রোগা উদাম শরীরে কাতুকুতু দিচ্ছে আজওয়াদ। খিল খিল করে হেসে উঠছে আরহাম। এত সুন্দর একটা দৃশ্য মুঠোফোনে নজরবন্দি করল প্রিয়তা। অতঃপর ছাদে পা বাড়িয়ে ডাকল আরহামকে, আরহাম, ঘরে চলো। দুজনের নজর আবদ্ধ হল প্রিয়তাতে। আজওয়াদ দৃষ্টি সরিয়ে নিল তৎক্ষণাৎ। আরহাম কাচুমাচু ভঙ্গিতে কোমল কণ্ঠে বলল, একটু পরে যাই আপু। একটু পরে না, এক্ষুনি। চুল কেটে দিব বলেছিলাম না? আমি গেম খেলছি, একটু পর যাব। তাহলে আমি সবকিছু এখানে নিয়ে আসি, বসে থাকো, চুল কেটে দিব। আমি চুল কাটব না, আমাকে পচা দেখাবে। বড় হলে যেটুকু চুল আছে সেটুকুও ঝরে যাবে, তখন একদম টাক হয়ে যাবে, দেখতে আরো পচা লাগবে। যা বলছি শুনবে। দিন দিন অবাধ্য হচ্ছ আরহাম। আরহাম ঠোঁট উল্টে পিছু তাকিয়ে আজওয়াদের দিকে দৃষ্টি দিল। চোখের ভাষায় বলতে চাইল প্রিয়তাকে তার হয়ে বোঝাতে। আজওয়াদ থতমত খেল বিষয়টা বুঝতে পেরে। হাত চালিয়ে চুলগুলো পিছু ঠেলে দিল, বলল, কেন জোর করছেন? অনুমতি ছাড়া ছেলেটার চুল কাটতে পারেন না আপনি? আমার ভাই, আমি কি করব আর কি না করব তা আপনার কথা শুনে করব। ওর হয়ে সাফাই গাইতে আসবেন না। আজওয়াদের রাগারাগি করার মুড নেই। ক্রোধটুকু গিলে ফেলল সে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। আরহামের কেঁদে ফেলার মতো অবস্থা হল।
ঠোঁট উল্টে কান্না করার ভঙ্গি করল। অতপর একটা শক্ত কথা বলে উঠল। বলল, আব্বু ভালোবাসে না, আম্মু ভালোবাসে না, এখন আপুই ভালোবাসে না, থাকবো না আমি, চলে যাব। মাত্র 2 বাক্যের কথা, না বুঝেই বলেছে আরহাম। কথাটার গভীরতাও জানে না সে, কিন্তু এই কথাটি বুকে গিয়ে লাগল প্রিয়তার। হু হু করে কেঁপে উঠল কিশোরীর কায়া। রাগান্বিত অবয়ব মুহূর্তেই পাল্টে গিয়ে চুপসে গেল। কষ্টে বুক ভার হল। প্রিয়তা অনুধাবন করল তার কান্না পাচ্ছে, খুব বাজে ভাবে কান্না পাচ্ছে। চোখের কার্নিশ পানিতে টইটম্বুর হয়ে গিয়েছে, যে কোনো সময় চোখ বেয়ে নেমে আসবে। প্রিয়তা অস্বস্তিতে পড়ল। আজওয়াদ তার দিকেই তাকিয়ে আছে, চোখ মুছলেও দেখে ফেলবে। ছোট ভাইয়ের এই অভিমানী কথায় এত বড় মেয়ের কেঁদে ফেলার বিষয়টা আজওয়াদের কাছে নিশ্চয় হাস্যকর লাগবে। হেসে ফেলবে সে, লজ্জায় ফেলবে প্রিয়তাকে। নাক কেঁদে দেওয়া যাবে না, স্থান ত্যাগ করতে হবে। প্রিয়তা পিছু ফিরে সরে আসতে চাইল। ঝাপসা চোখে পা ফেলতে গিয়ে ভুল জায়গায় পা ফেলল। আচমকা পা মোচকে পড়ে গেল প্রিয়তা। গড়িয়ে গড়িয়ে 2 সিঁড়িতে গিয়ে হাতের সাহায্য থেমে গেল।